এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। মিথি সবেমাত্র ভাত ঘুম দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। শীতের দিনে দুপুরের ঘুমটা বেশ লাগে তার। এমন সময় দরজায় কড়া নাড়ার শব্দে খানিকটা বিরক্ত হয় সে। মুখে সেই রেশ বজায় রেখে দরজা খুলে দিতেই ফারহানকে দেখে রীতিমতো অবাক হয়। কতদিন পর ফারহান এভাবে তার রুমে এসেছে, হয়তো প্রয়োজনীয় কিছু, কিন্তু তাও তো এসেছে। ফারহানকে রুমে প্রবেশ করার জায়গা দিয়ে দরজাটা হালকা ভিজিয়ে দেয় মিথি। খোলা জানালা দিয়ে ভেসে আসা হালকা হাওয়ায় দাঁড়িয়ে আছে ফারহান। শীত তেমন একটা নেই, যেটুকু আছে সহনীয়। হাতায় হালকা বাতাসে তেমন একটা ঠান্ডা লাগছে না। মিথিও সরাসরি গিয়ে দাঁড়ায় ফারহানের পেছনে, কোনো রকম ভূমিকা না রেখেই জিজ্ঞেস করে, কিছু বলবে ফারহান ভাই? ধ্যানমগ্ন হয় ফারহানের মিথির উপস্থিতি বুঝতে পেরে পেছনে ঘুরে মুখোমুখি হয়ে দাঁড়ায় মিথির। অতঃপর তার চোখে চোখ রেখে সরাসরি জিজ্ঞেস করে, তোমার জীবনের এমন কিছু আছে যা আমার অজানা? মানে এর মাঝে এমন কিছু কি ঘটেছে যেটা আমি জানি না, কিন্তু আমার জানা প্রয়োজন? আচমকা প্রশ্নের আক্রমণে খানিকটা থতমত খেয়ে যায় মিথি। পরবর্তী নিজেকে সামনে নিয়ে খোলা জানালার বাইরে শূন্য দৃষ্টি রেখে বলে ওঠে, তোমার জানা প্রয়োজনীয় নয়, কারণ আমার মনে হয় তেমন কোনো সম্পর্ক আমাদের মধ্যে আর নেই। আর যেটুকু আছে সেটুকু সময়ের সাথে মুছে যাবে। তবে হ্যাঁ, আমি তাও জানাতে চাই সেই ঘটনা তোমাকে। তোমার জানা প্রয়োজন এই কারণে নয়, কিংবা তোমার আমার বিষয়ে সব কিছু জানার সম্পূর্ণ অধিকার আছে এই কারণেও নয়, বরং আমি ব্যাপারটা শেয়ার করতে চাই কারোর কাছে। ওই দিনগুলোর স্মৃতি আমি একা বয়ে বেড়াতে পারছি না। অপরাধ বোধ হোক বা গ্লানি, এসব করে করে খাচ্ছে ভেতর থেকে। এগুলো শেয়ার করলে বোধহয় হালকা হবে, নিজেও স্বস্তি পাবো। ফারহান খুব একটা অবাক হয় না মিথির কথায়, কারণ মিথির এই ধরনের কথা বিগত দিনগুলোতে বহুবার শুনেছে সে। তখন জোর করে তাকে আটকে রাখার বাসনা জাগলেও আজকাল আর তার ভালো লাগে না জোর জবরদস্তির বিষয়টা। মনে হয় সব কিছু ছেড়ে দিতে, জীবনকে তার নিজের গতিমতো পরিবর্তন হওয়ার সুযোগ দিতে। দেখা যাক কোন বাঁকে জীবন কোন দিকে মোড় নেয়। আমাকে ধর্ষণ করার চেষ্টা করা হয়েছিল ফারহান ভাই। প্রফেসর নতুন শো হোস্টের দায়িত্ব যখন আমার উপরে দেন, ভীষণ খুশি হয়ে সেই দায়িত্ব পালন করি। কিন্তু শোয়ের ঠিক একদিন আগে দুজন মডেলের ড্রেস নষ্ট হয়ে যায়। নিজে থেকে নষ্ট হয়নি, বরং কেউ ইচ্ছে করে করে এই কাজটা। প্রফেসরের সাথে হাত মিলিয়ে এই কাজটা করেছিল আমারই ক্লাসমেট, একটা মেয়ে। তখনও জানতাম না যে গোটা জিনিসটা একটা সাজানো প্ল্যান ছিল। সন্ধ্যা নাগাদ প্রফেসরকে ড্রেসের ক্রাইসিসের ব্যাপারে জানালে উনি বলেন তার ফ্ল্যাটের শোয়ের জন্য কিছু এক্সট্রা ড্রেস আছে, কিন্তু ব্যস্ত থাকায় উনি এখন সেখানে যেতে পারবেন না। তাই ওগুলো যেন আমি নিয়ে আসি। আমিও কাউকে কিছু না বলে বেরিয়ে যাই। কিন্তু ফ্ল্যাটের দরজা খুলতেই অন্যরকম একটা পরিবেশ দেখে আমার শরীর শিউরে ওঠে। ওয়াইনের গ্লাস হাতে সোফার উপর আয়েশ করে বসেছিলেন মধ্যবয়স্ক সেই প্রফেসর, যার চোখে মুখে ছিল লালসার ছাপ। নতুন টপ শোগুলোর হোস্ট করার প্রস্তাব রাখেন আমার সামনে। ক্যারিয়ারের শীর্ষে ওঠানোর প্রতিশ্রুতি দেন তার চাহিদা মেটানোর পরিবর্তে। বিশ্বাস করো ফারহান ভাই, আমি অনেক চেষ্টা করেছিলাম নিজেকে তার থেকে ছাড়িয়ে নেওয়ার, কিন্তু পেরে উঠি না। ফারহান চোখে মুখে আধার দেখছে। আচমকা আছড়ে পড়া ঝড়ো বাতাসের ঝাপটা বুক চেড়ে বেরিয়ে যাচ্ছে যেন। তপ্ত খা খা রোদ্দুরে মাঝে নিজেকে অসহায় একলা লাগছে, যার বুক শূন্য, কণ্ঠনালী শুষ্ক। ফারহানকে এই অবস্থা দেখে উদ্ধার করতে মিথি পুনরায় বলে উঠল, অর্ণব ব্যাচমেট বলা চলে, সাদা শীতে ছাপোষা বাঙালি একটা ছেলে, যার চোখের মধ্যমণিতে কোনোভাবে ঠাঁই পেয়ে যায় আমি। কিন্তু অর্ণব নিজের অভিব্যক্তি প্রকাশ করার আগেই নাকচ করে দিয়েছিলাম তাকে। তবুও দূর থেকে আমাকে খেয়াল করতো ছেলেটা। সেদিন ঠিক আমার পিছু পিছু সেও এসে পৌঁছায় সেই ফ্ল্যাটে। ততক্ষণে বিধ্বস্ত দশা আমাদের। ধস্তাধস্তির এক পর্যায়ে অর্ধনগ্ন। হয়তো আর কিছুটা দেরি হলেই
এটুকু বলে থামে মিথি, তার কণ্ঠ কাঁপছে। ফারহানও কেমন যেন রক্তশূন্য বদনে চেয়ে আছে তার দিকে। অস্বস্তির কাঁটা তির্যকভাবে গিয়ে বিঁধছে মিথির শরীরে। ফারহান নিজেকে সামলানোর ব্যর্থ চেষ্টা চালালো না, বরং মৃদু মন্দ বাতাসে ন্যায় শীতল কণ্ঠে বলল, অর্ণব কি এসবের সাথে? না, অর্ণব এসেছিল আমাকে সাহায্য করতে। আয়োজনের এক পর্যায়ে আমাকে খুঁজে না পেয়ে ম্যানেজমেন্ট টিমের কাছ থেকে জানতে পারে আমি প্রিন্সিপালের ফ্ল্যাটে এসেছি এত রাতে। একা সব কিছু সামলাতে পারবো কি না এই চিন্তাধারা থেকে আমার পিছু পিছু সেও ছুটে আসে সেখানে। কিংবা বলা যায় আমার জন্য দেবদূত হয়ে আসে সে। আমার জীবনের, আমার ক্যারিয়ারের, আমার চরিত্রের উপর লাগতে যাওয়া সবচেয়ে বড় কালিমা থেকে বাঁচায় আমাকে। তবে সম্পূর্ণ কালিমা মুক্ত হতে পারিনি। ওই নোংরা স্পর্শগুলো মনে হয় আজও যেন জীবিত। লোকটা আমায় সম্পূর্ণ সর্বনাশ না করলেও তার 2 হাত ছুঁয়েছে শরীরের বিভিন্ন ভাগ। আমার ঘৃণা হয় নিজের শরীরের দিকে তাকাতে। মনে হয় ওই নিকৃষ্ট লোকের অশ্লীল স্পর্শগুলো গিলতে আসছে। এই ঘটনা কি আমার জাহাজে যাত্রার কিছুদিন পরের? এটাই কি তবে সেই কারণ যার জন্য এতগুলো মাস আমার সাথে কোনো রকম যোগাযোগ করনি? মিথি ঠোঁট কামড়ে ধরে, কান্নাগুলো নিয়ন্ত্রণে আপ্রাণ চেষ্টা চালিয়ে যায়। অতঃপর পাড়া ভাঙা জোয়ারের জলের ন্যায় লুটিয়ে পড়ে কান্নায়, 2 হাতে ঢেকে ফেলে মুখ। আমি ভীষণ ভেঙে পড়ি ফারহান ভাই। তোমার মুখোমুখি হওয়ার সাহস করে উঠতে পারি না কিছুতেই। বারবার মনে হয় আমি ঠকিয়েছি তোমাকে। তোমার অগোচরে অন্য কেউ স্পর্শ করেছে আমাকে। কিভাবে মুখ দেখাতাম তোমাকে? কিভাবে বলতাম তোমার মিথি আর আগের মতো পবিত্র নেই? তার শরীর এখন অপবিত্র। অপবিত্র কিছু স্পর্শ তার অগোচরে তাকে তিরস্কার করে গেছে। ধীরে ধীরে সবার সাথে যোগাযোগ কমিয়ে দিই। বাড়িতেও প্রয়োজন ছাড়া যোগাযোগ করতাম না। অথচ ভেতরে ভেতরে জল ছাড়া মাছের মতো ছটফট করতে থাকি একটু মানসিক শান্তির জন্য। এমনই এক রাতে হুট করে অচেনা একটা নম্বর থেকে কল আসে। রাতগুলো এমনিতেও নির্ঘুম কাটতো সেই সময়। সেদিন রাতেও ব্যালকনির রেলিংয়ে মাথা ঠেকিয়ে হিসেব জীবনের মেলানোর চেষ্টা করেছিলাম অনেক। চেনা জগতে সব কিছু অসহ্য লাগতে শুরু করেছিল। মন চাইতো দূরে কোথাও চলে যেতে, যেখানে কেউ আমাকে চিনবে না, কেউ জানবে না আমার সাথে ঘটে যাওয়া ঘটনা। কলেজে গেলে কেউ আর চোখে তাকিয়ে ফিসফিস করে কিছু কথা বলবে না আমাকে নিয়ে। সেই প্রফেসরকে কলেজ থেকে রেস্ট্রিক্টেড করা হলেও আমার সম্মান তো আর ফিরে আসেনি, বরং লোকমুখে ঘটনা বাতাসে মিশে যাওয়া দুর্গন্ধের ন্যায় তীব্র বেগে ছড়িয়েছিলই কেবল। অচেনা নম্বর দেখে প্রথমে রিসিভ করব না ভেবে গুরুত্ব না দিলেও পরবর্তীতে কি মনে করে যেন কল ব্যাক করি। লোকটার ফোন থেকে ভুল করে বোধহয় ডায়াল হয় আমার নাম্বারটা, কিন্তু তার সেই ভুল আমার জীবনে অনেকখানি স্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। কাছের মানুষদের ভয় পেতাম। ভয় হতো এটা ভেবে যে আমার সাথে ঘটে যাওয়া এই ঘটনা শুনে যদি সে মুখ ফিরিয়ে নেয়, যদি ভুলভাবে মূল্যায়ন করে আমাকে, আমি তো মানতে পারবো না। দূরের মানুষদের হাজারো কটূক্তির কাছে মানুষের সামান্য অবহেলার সমান। আপনজন বলতে তোমাদের পরিবার আর আমার পরিবারকে জানতাম। বাবা মারা যাওয়ার পর এইটুকু জগৎ হয়ে ওঠে আমার। এই জগতের প্রত্যেকটা মানুষকেই ভীষণভাবে ভালোবাসি আমি। এদের কারোর চোখে এতটুকু ঘৃণা কিভাবে সহ্য করতাম? আমি পারিনি ফারহান ভাই। তাই তো সেই অচেনা মানুষটাকেই একমাত্র শেয়ার করতাম নিজের অপারগতাটুকু। সেও ধীরে ধীরে বন্ধু নামক খুঁটি হয়ে ওঠে, যাকে বেষ্টন করে আস্তে ধীরে আমি জগতের মুখোমুখি হতে শুরু করি। সমস্যাগুলো ফেস করতে শিখি। ঘরকুনো লুকিয়ে থাকা আমাকে জনসম্মুখে বেরিয়ে আসতে সাহায্য করা মানুষটাকে আমি কখনো দেখিনি, এমনকি সেও আমাকে দেখেনি। তাও দূর থেকে অজানা একটা মানুষকে যেভাবে ভরসা দিয়ে উঠে দাঁড়াতে সাহায্য করেছে, অনেকের কাছে থেকেও পারে না। ফারহান তাজ্জব বনে যায় মিথির শেষ উক্তিতে। কি অবলীলে তারই চোখে চোখ রেখে অন্য এক পুরুষের গুণগানে মেতে উঠেছে মিথি। তার কি একটুও কুণ্ঠাবোধ কাজ করছে না? তুমি ভালোবাসো তাকে?
মিথি ব্যঙ্গাত্মক হাসে। ফারহান ভ্রু কুঁচকে তাকায় মিথির দিকে। মিথিও তার অপেক্ষা দীর্ঘায়িত না করে সরাসরি জবাব দেয়, এমনটা হলে তোমার অসুস্থতায় এভাবে ছুটে আসতাম না। আমি আজও মনে প্রাণে চাই তোমার সঙ্গটুকু, কিন্তু ফুলের সাথে ফুল মানাই, ভুল না। বর্তমান প্রতিটা মানুষের মুখ আর মুখোশ দেখতে এক হলেও চরিত্র ভিন্ন। মুখ হলো তার নিজস্ব সত্তা আর মুখোশ যেটা সে পরিধান করে উপস্থাপন করে নিজেকে। হৃদিতাও ক্রমে হাঁপিয়ে উঠেছে নিজের ভালোবাসা গোপন করতে করতে। দুঃখী প্রাণহীন মুখের আদলের উপর চাপিয়ে রাখা মিথ্যা সুখের আবেশে লিপ্টে থাকা হাসির পরশটুকু বয়ে বেড়াতে বেড়াতে ক্লান্ত সে। আর কতকাল মুখের উপর মুখোশ ছাপিয়ে রাখবে? একদিন না একদিন সে তো ফারহানকে জানতেই হবে, মানতেই হবে তার স্যাক্রিফাইস কি এমন হয়েছে। চেয়েছে সে ফারহানের সান্নিধ্য ছাড়া আর কিছু কোনো কালে চেয়েছে বলে তো মনে পড়ে না তার। এটুকুর জন্য কি করেনি সে? নিজের আলিশান বাড়ি ছেড়ে দিনের পর দিন পড়ে থেকেছে ছোট কয়েক কামরা বিশিষ্ট ঘরে। নিজের বাড়িতে কর্মরত গৃহকর্মীদের রক্ষণাবেক্ষণ। বড় হওয়া মেয়েটা একটা গোটা সংসারের দায়িত্ব নিয়েছে। প্রতিটা মানুষের সেবা যত্ন করেছে নিজের পরিবারের মতো করে। অথচ পরিবর্তে রাতটুকু তার হয় যন্ত্রণার। কেউ কি জানে বাবার সাথে প্রত্যহ ঠিক কতটুকু কথা কাটাকাটি করে এই বাড়িতে পড়ে আছে সে? এসব সত্য আড়ালে রেখেই বা সেই বা কি পেল? কিচেন আপেলে কাটতে কাটতে ভাবনায় মশগুল হৃদিতার হাতে টান পড়ায় ধ্যান ভগ্ন হয় তার। ফারহানকে তার হাত ধরে কিচেনের বাইরে নিয়ে যেতে দেখে ঘাড় কাত করে হাসে হৃদিতা। অতঃপর বেখেয়ালি কণ্ঠে বলে ওঠে, এভাবে বউ বানিয়ে হাত ধরে টেনে নিয়ে আসবি কবে? হৃদিতা, তোর হাত কেটে রক্ত বের হচ্ছে, খেয়াল কোথায় থাকে? কি যে করিস না তুই! ইশক যখন ইবাদত হয়ে যায়, এমন রক্তক্ষরণ তখন অহরহ হয় জনাব। খেয়াল করতে করতে খেয়ালই হারিয়ে ফেললাম। আর তুমি বলছো খেয়াল কোথায় থাকে? কেন আমার খেয়ালের বুঝি তোমার দরজায় কড়া নাড়ে না, চিল্লিয়ে বলে না? আমার আমার রোজ রাতের ঘুম কেড়ে নিয়ে এত শান্তিতে ঘুমাও কিভাবে তুমি? ভালোবাসা ভালো থাকতে শেখায়, ভালোবাসা ভালো রাখতে জানে। তোর ভালোবাসা যেন ভালোবাসা না, আমার দুই পায়ের শিকল হয়ে উঠেছে আজকাল। সে এলো আমার দরজায়, পা রাখলো বুকের ওপর। বন্ধ হৃৎকুঠুরিকে পিষে মেরে ফেলার তীব্র চেষ্টা চালিয়ে সে ফিরে গেল অন্য কারোর হৃদয়ে মলম লাগাতে। দরজার চৌকাঠ অব্দি যাওয়া ফারহানের কদম থেমে গেল হৃদিতার কথায়, যেন ধক করে ধাক্কা খেলো বুকে গিয়ে। এরপর শরীর জুড়ে ছড়িয়ে পড়ল অসহ্য শিরশিরানি অনুভূতি। সে পেছন না ঘুরেই ঘাড় কাত করে তাকাতে চাইল। আচমকা আবারও ভেসে এলো হৃদিতার গমগমে কণ্ঠস্বর, না জনাব, না। মেহবুবার থেতলে যাওয়া বুকে ঝড় তোলার জন্য পেছন ফিরে আর তাকিও না। এটা তো হৃদয়, রবার দিয়ে তৈরি পাম্প না যে কিছু সেকেন্ডের ব্যবধানে তোমার মলিন দৃষ্টির খঞ্জরটা গেঁথে নিতে পারবে পুনরায়। ঠোঁটে বাঁকা হাসি হৃদিতার। দৃষ্টি দরজা হতে ত্রস্ত পায়ে বের হয়ে যাওয়া ফারহানের দিকে। ফাঁকা রুমে নীরবতার মাঝে তার ফেলে যাওয়া দীর্ঘশ্বাসের শব্দ এখনও ঘুরে ফিরে এসে কানে ঠেকছে হৃদিতার। হাসি চওড়া হতে হতে একসময় মিলিয়ে যায় তার দূরত্ব মেঘের আড়ালে, যেন রোদ ঝলমলে আকাশে নেমে আসে ঘোর অমাবস্যা। আর সেই অমাবস্যার নিকষ কালো আধারে তলিয়ে যেতে থাকে হৃদিতা। মিঠি ছাদের এপার হতে ওপার পায়চারি করছে, হাতে ফোন, ঠোঁটে হাসি। ক্রমাগত টাইপিং করছে কিছু। ফারহান এসে দাঁড়ায় ছাদের দরজায়। হাস্যজ্জ্বল মিঠিকে দেখে ফিরে যেতে গিয়েও কোনো যেন মত পাল্টে ফেললো। দ্রুত পায়ে এগিয়ে গিয়ে মুখোমুখি দাঁড়ালো মিথির। আচমকা কাউকে সামনে দেখে হকচোখায় মিথি। খানিকটা কেঁপে উঠে কালই ফিরে যাবে? ফারহানের প্রশ্ন শুনে মিথি চোখ তুলে তাকায় তার দিকে। অতঃপর পাল্টা প্রশ্ন করে, এতখানি ভালোবাসা অগ্রাহ্য করে থাকো কিভাবে? রিধিতাপুর চোখের দিকে তাকালে আমার নিজেরই কেমন যেন কষ্ট হয়। কতখানি না পাওয়া, কতখানি ত্যাগ, কতখানি ভালোবাসা লুকিয়ে রেখেছে যেন সেখানে। তুমি কিভাবে পারো? কখনো মনে হয় না তার কাছে যাওয়া উচিত? অন্তত ভীষণ নীরবে তার পাশে বসে আক্ষেপটুকু শুনতে ইচ্ছে করে না? ইচ্ছে করে না তার কোনো এক নির্ঘুম রাতে মাথায় হাত বুলিয়ে শান্তির ঘুম উপহার দিতে? ফারহান কয়েক কদম এগিয়ে গিয়ে দাঁড়ায় ছাদের রেলিংয়ে ঘেঁষে। এরপর শূন্য দৃষ্টিতে আকাশপানে চেয়ে মনকণ্ঠে বলে ওঠে, চাইলেও যে সব কিছু সম্ভব হয় না। এই যে আমি চাই তুমি সেই মানুষটার সাথে কথা না বলো যে অসময়ে
তোমার ভরসা হয়ে দাঁড়িয়েছিল। পারবে সেই কাজটা সম্ভব করতে? পারবে না। তাই আমাদের জীবনের সব চাওয়া পাওয়া পূর্ণতা পায় না। যা পূর্ণতা পায় তাকে আবার আমরা টেক নট ফর গ্র্যান্টেড মনে করি। আসলে মানুষ জাতি বড্ড অদ্ভুত, জানো তো? যার চাওয়া পাওয়ার কোনো ঠিক নেই, নেই কোনো সীমানা। কিন্তু হৃদিতার সমস্যাটা ঠিক এই জায়গায়। ও আমাদের মতো না পাওয়া জিনিসটাকে ভুলে জীবনে এগিয়ে যেতে পারে না। হয়তো এটা ওর জন্মগত একটা অভ্যাস বলা চলে। ছোট থেকে বিলাসিতায় বড় হওয়া, যা চেয়েছে তাই পেয়েছে। এসবের কারণেই না পাওয়া ব্যাপারটা মেনে নিতে পারে না। আর সেই একটা জায়গায় ও আটকে আছে ওর জীবন। কথাটা সম্পূর্ণ সঠিক নয় ফারহান ভাই। রিধিতার জীবনে সবচেয়ে বড় না পাওয়া ওর মা। সেক্ষেত্রে কিন্তু ও বেশ স্বাভাবিক। তপ্ত দীর্ঘশ্বাস ফেলে ফারহান তাকায় মিথির দিকে, হাতে মুঠোয় আদরে ভঙ্গিতে ভরে নেয় মিথির দুই হাত। অতঃপর মিহি কণ্ঠে অনুরোধের সুরে বলে ওঠে, আজকের দিনটা অন্তত ওর বিষয়ে কথা বলে সময়টা নষ্ট করতে চাইছি না, প্লিজ। আবার কবে আমাদের এভাবে সময় কাটানো হবে জানা নেই। তাই এই সময়টা শুধু আমাদের হোক। ওর ভালোবাসা আর ভালোবাসার পর্যায়ে নেই, বেহায়াপনাতে পরিণত হয়েছে, যা অসহ্যকর। মিথি সরু চোখে তাকায় ফারহানের দিকে। এমনটা নয় যে ফারহানের বিরক্তি সে বুঝতে পারে না, কিন্তু হৃদিতার ভালোবাসার কথা ভাবলেই কেন যেন তার বুকটা মোচড় দিয়ে ওঠে। মনে হয় কতখানি অপ্রাপ্তি থেকে গেল মেয়েটার জীবনে, অথচ তার ভুল একটাই, সে এক পুরুষে আসক্ত হয়েছে যার জন্য সর্বস্ব হারিয়ে সর্বশান্ত সে। এতটা ভালো কেউ কাউকে কিভাবে বাসতে পারে? কাউকে সত্যিকারে ভালোবাসতে গেলে নিজেকে ভেঙে চুরে ভালোবাসতে হয়। এই কথা অক্ষরে অক্ষরে মিলে যায় হৃদিতার ক্ষেত্রে। কিন্তু সে এতে কি পেল? তার প্রাপ্তি কোথায়? মিথির ভাবনায় আরও একটা বিষয় মাঝে মাঝে উকি দেয়, এই যে তার জীবনে এত বন্ধু বান্ধব, এত প্রিয়জন, নাজিমের মতো এমন একজন বিশেষ বন্ধু, ফারহানের মতো ভালোবাসার মানুষ, অথচ হৃদিতার এসব কিছু উপেক্ষা করছে একমাত্র যে মানুষটার জন্য সেও তার হলো না। সে চাইলেও পারতো বন্ধু বান্ধব পরিবার পরিজন নিয়ে লাক্সারিয়াস লাইফ লিড করতে, কিন্তু শুধুমাত্র একজন মানুষের জন্য সে নিজের সবটুকু খুইয়েছে। এমনকি নিজের এত ভালো চাকরি, সমান মর্যাদার সবকিছু, আজ সে শূন্য। অথচ এই শূন্যতার দামটুকু পেল না ভালোবাসার মানুষটাকে। ভালোবাসা দূরে, আগের মতো ঠিক করে দুটো কথাও এখন আর বলে না ফারহান তার সাথে। বুক চিরে ফাঁপা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো মিথির। চিনচিনে বুক ব্যথা বুকের বাম পাশে হতে সৃষ্টি হয়ে উচ্চ কম্পাঙ্কে ছড়িয়ে পড়ল সারা শরীর জুড়ে। আচ্ছা, মানুষের জীবন এমন কেন? এত খুঁত নিয়েও সে পরিপূর্ণ আর নিখুঁত। ওই মেয়েটার জীবনে পূর্ণতার যত সামান্য ছোঁয়াটুকুও নেই। অথচ এককালে হৃদিতার জীবন, তার সৌন্দর্য নিয়ে কতই না ঈর্ষা ছিল তার। সারা বিকাল শহরের অলিগলি পথঘাট ঘুরে ফারহান আর মিথি এসে বসলো পার্কের একটা বেঞ্চে। রাতে ডিনারটা তারা একসাথে বাইরে থেকে সেরে বাড়ি ফিরবে। কাল মিথি ফিরে যাবে, আর আগামী 1 মাসের মধ্যে তার আর কোনো ছুটি নেই। এদিকে 20 দিন পরই তার ইতালি যাওয়ার ফ্লাইট। যদিও এখনই কাউকে এই ব্যাপারে কিছু জানায়নি, কিছু কমপ্লিকেশনস আছে মাঝে, একেবারে ফাইনাল হলেই তবেই জানাবে বলে সিদ্ধান্ত নিয়েছে সে। সন্ধ্যা থেকে বেশ কিছু কল এসেছে ফারহানের কাছে, নম্বরটা হৃদিতার। এটা দেখা মাত্র বিরক্তিতে কপাল কুঁচকে ফোনটা সাইলেন্ট করে পকেটে ঢুকিয়ে রাখে তৎক্ষণাৎ। অতঃপর ব্যস্ত হয়ে পড়ে মিথিকে নিয়ে এক সুন্দর একটা সময় উপভোগ করতে। দুপুর গড়িয়ে বিকাল, বিকাল গড়িয়ে সন্ধ্যা। হৃদিতা দরজার খিল এঁটেছে। মূলত দিলাত সাহেবকে এই বাড়িতে আসতে দেখেই সে দরজায় খিল টেনেছে। দিলাত সাহেব বারবার কয়েক বোঝানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে বসে পড়েন ড্রয়িং রুমের সোফাতে। তাকে ক্লান্ত দেখাচ্ছে বেশ। ভাবি, আপনি তো দেখলেনই, মেয়েটাকে কোনোভাবে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য রাজি করাতে পারছি না। এখনো কি আপনি শব্দ আমাকে দেবেন? শক্তপোক্ত গাছের মানুষটা সম্মানীয় লেফটেন্যান্ট দিলাত সাহেবকে নত করে বসে থাকতে দেখে মায়া হয় রায়হান সাহেবের স্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলে ওঠেন, অযথাই ভাইজানের উপর রাগ কেন দেখাচ্ছিস ফারিয়া? রিদিতা, মানসিক অবস্থা বুঝতে পারছো না তুমি? এখানে ভাইজান বা আমাদের কারোরই কিছু করার নেই, বরং তোমার তো উচিত তার প্রতি কৃতজ্ঞ থাকা। আমাদের অসময় একমাত্র তারাই আমাদের পাশে থেকেছেন, ভরসা দিয়েছেন। আর ওই মেয়েটাকে যে আজ এত তাচ্ছিল্য করে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করছো, তাকে ছাড়া এই সংসার মরুভূমিতে পরিণত হতো। যে সংসার নিজের হাতে গুছিয়েছে, সে সংসারে বসবাস করার অধিকার কি তার নেই? তুমি আমাকে ভুল বুঝছো। একদিন তো আমি নিজেই চেয়েছিলাম তাকে এবারে বউ করে আনতে, তার জন্য আমার ছেলের কাছ থেকে কম শাস্তি তো পাইনি।
কিন্তু এখন ফারহান যাই চায় তাই হবে। সংসারটা যেহেতু ওই করবে, তাই বেশ সিদ্ধান্তটাও ওর উপর ছেড়ে দিয়েছি আমি। ও যদি মিঠিকে পছন্দ করে থাকে তাহলে আমাদের আপত্তি করে আদৌ লাভ আছে কোনো? মিঠিকে নিয়ে আলাদা সংসার করার মতন অবস্থা পূর্ণ সে, বরং এইসবের মাঝে আমি আমার সন্তান হারাবো, সেটা আমি করতে পারবো না। ফারিহার যুক্তি শুনে আচমকাই হেসে ওঠেন দিলাত সাহেব। অতঃপর রিদিতার ঘরের দরজা বন্ধর দিকে তাকিয়ে উচ্চস্বরে হেসে বলে উঠেন, মেয়েটা আমার রাজু মানুষ ছিল না। ভালোবাসাগুলো যে পাত্রী দান করেছে সবগুলো দেখি অপাত্র, স্বাস্থ্যন্বেষী। আপনার মেয়েদেরও তো কম স্বার্থ ছিল না ভাইজান। বিনা স্বার্থেও তো সে কিছু করেনি। আগে কি জানতাম নাকি এসবের ভিড়ে এমন পাগল মেয়েকে আমাদের ঘাড়ে চাপিয়ে দিতে চাইবেন? আজ তো বেহায়া মেয়ে একটা। এমন মেয়ে আমি বাপের জন্মও দেখিনি। সামান্য লজ্জা বোধটুকুও নেই তার। ছেলেটা যখন বারবার করে তার থেকে নিজেকে সরিয়ে রাখছে, অন্য একটা মেয়েকে ভালোবেসে আগলে রাখছে, এসবের পরেও এই বাড়িতে পড়ে থাকতে লজ্জা লাগে না তার? শান্ত অথচ গভীর দৃষ্টিতে তাকান দিলাত সাহেব ফারিহার দিকে। আপাত দৃষ্টিতে তাকে শান্ত থাকতে লাগলেও তার সারা মুখ জুড়ে তীব্র কঠোরতার রেশ। জল শক্ত যেন আগুনে ঝলসানো কোনো তপ্ত লৌহ শলাকা প্রস্তুত নিচ্ছে সবকিছু জ্বালিয়ে ছাড়খাড় করে দেওয়ার জন্য। অন্যের লাজে রাঙানোই মত্ত সে, একদা ভেঙেছিল মোর লাজ। ও হে ধরণী, তুমিই বড় সাক্ষ্য, আমার ললাটে তার উষ্ঠ চুমে যে সাজ। হৃদিতার কণ্ঠ থেকে বের হওয়া আপত্তিকর কিছু শব্দ যেন আগুনে ঘি ঢালার মতো কাজ করে। ফারিহা রোশানলের তাকান দিলাত সাহেবের দিকে। অতঃপর দাঁত কিরমির করে বলে ওঠেন, এটাই আপনার শিক্ষা? এটাই আপনার সে ভদ্র সুশীল মেয়ে যার মধ্যে এতটুকু বোধ বুদ্ধি নেই? কার সামনে ঠিক কোন কথাটা বলা একেবারে শোভনীয় নয়? আপনি যেটাকে ভালোবাসা বলছেন সেটাকে জোর করে পেতে চাওয়া বেহায়া ছাড়া আর কিছুই না। আমি আজ বলতে বাধ্য হচ্ছি, আপনি আপনার মেয়েকে মানুষ করতে পারেননি। সে তার মায়ের রক্তের সাথে সাথে বিদেশি সংস্কৃতিকে আয়ত্ত করেছে। পুরুষ মানুষকে প্রপোজ করা, অবশ্য মা যেমন মেয়ে তো তেমন হবে, তাই না? কথা শেষ করার সাথে সাথেই আচমকা একটা চর এসে পড়ে ফারিহার গালে। রুমে উপস্থিত সবাই ঘটনার আকস্মিক আক্রমণে বনে যায়। থমকে যান ফারিহা নিজেও। সজরে পড়া থাপ্পড়ের সাথে আকস্মিক ঠেলে ওঠে তার দুনিয়া। নিজেকে ধাতস্থ করার জন্য কিঞ্চিত সময় নিয়ে গালে হাত দিয়েই রেখেই ফিরে তাকান নীরবে পাশে বসে থাকা রায়হান সাহেবের দিকে, যার চোখ মুখে হতে নিষ্কৃত রাগের ঝলকে তোপে দৃষ্টি সরিয়ে নিতে বাধ্য হলেন ফারিহা। অতঃপর সিংহিনীর ন্যায় তেড়ে উঠে সপাটে চর বসা রিদিতার গালে। রিদিতা কিছু বুঝে ওঠার আগেই যেন কত কিছু ঘটে গেল। সে অশ্রুসিক্ত চোখে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল ফারিহার চোখের দিকে। অতঃপর মিহি কণ্ঠে বলে উঠল, আমাকে বলা প্রতিটা কথা আমি ভুলে গেছি, এমনকি এই যে আমি গালে ব্যথা পেলাম সেটাও ভুলে গেছি। কিন্তু ভুলতে পারবো না আমার মাকে নিয়ে প্রতিটা কথা। আপনি শব্দের বদলে এক একটা ছুরি গেঁথে দিলেন আমার বুকে, অথচ সেই মানুষটা নেই। আমি পাইনি তার মাতৃস্নেহ, পাইনি তার সাথে কাটানো কোনো সুন্দর মুহূর্ত, পাইনি তার মাতৃ দুগ্ধ। কিন্তু আমি জানতাম আমার দ্বিতীয় একজন মা আছে, যিনি সৃষ্টিকর্তার পাঠানো এক দেবদূত রূপে এসেছিলেন আমার জীবনে। মাকে আমি কখনো দেখিনি, তবে আপনাকে দেখেছিলাম। মা হিসেবে মেনে নিয়েছিলাম, একটু আদর ভালোবাসার লোভে পড়েছিলাম এই বাড়িতে। কারণ আমি ভাবতাম আর কিছু নাই বা থাকলেও মা নামক একটা শক্তপোক্ত খুঁটি তো আছে আমার কাছে, যা কখনো অনাদরে মূর্ছা যেতে দেবে না আমাকে। আদরে হাতে সস্নেহে বুকে টেনে নেবে, যার বুকে আমি হামলে পড়ে কাঁদবো, দুঃখগুলো বিসর্জন দিব। কিন্তু আমি ভুল ছিলাম। যে মানুষটা আমার মরহুম মায়ের সম্মান করতে পারে না, সে শুধু আমার কেন, দুনিয়ার কারোই মা হওয়ার যোগ্যতা সে রাখে না। হৃদিতার হৃদয় নিংড়ানো এতখানি কথার পরেও বুঝল না ফারিহার ভেতরে জ্বলতে থাকা দাউ দাউ করা বিভীষিকাময় আগুনের শিখা বরং কোনো এক ধার্য বস্তুর সংস্পর্শে এসে যেন বৃহদাকার ফুলকির রূপ নেয়, যার সবটুকু বহিঃপ্রকাশ ঘটে তার কথায়। একমাত্র তোমার জন্য এই বয়সে এসে জীবনের প্রথমবার আমার স্বামী আমার গায়ে হাত তুলেছে। শুধুমাত্র তোমার জন্য আমার ছেলে জেদ করে বাড়ি থেকে বের হয়ে গেছে, এত বড় অঘটনের সম্মুখীন হলো, আমার সুন্দর গোছানোর সংসারটা ছাড়খাড় করে গেছে। আমি কখনো ক্ষমা করব না তোমায়।
তোমার এই মুখ আমি আমার বাড়িতে, এমনকি আমার ছেলে ত্রিসীমানও দেখতে চাই না। কাল সকালে উঠে যেন আমাকে এই মুখ আর না দেখতে হয়। এবার রেহাই দাও, আমায় শান্তিতে বাঁচতে দাও। হৃদিতার গাল বেয়ে গড়িয়ে পড়ে পানি, চোখের কোল উপচে ঝাপসা দৃষ্টি, ফর্সা মসৃণ ত্বকে অশ্রুকণাগুলো মুক্ত দানার মতো চিকচিক করছে। কে বলবে এই সুন্দর চেহারার মেয়েটার জীবন এতখানি অসুন্দর? নিজেকে নিয়ন্ত্রণ করার ব্যর্থ চেষ্টা চালিয়ে কোনোক্রমে চোখ মুখ মুছল হৃদিতা। অতবার গলা উঁচু করে ডাক দেয় দিলাত সাহেবকে। বাড়ি চলো বাবা। যে বাড়িতে আমার মায়ের সম্মান নেই, যে বাড়িতে এসে তোমাকে এতখানি অসম্মান হতে হয়েছে, এই বাড়িতে আর এক মুহূর্তও নয়। আমি তোমার সাথে বাড়িতে ফিরতে রাজি। দিলাত সাহেব আজ করতে পারেন মেয়ের দুমড়ে মুচড়ে ওঠা কষ্টের হাহাকার ধ্বনি, তবুও তিনি খুশি। এমন তিক্ত মানুষজনের মাঝে মেয়েকে রেখে গিয়ে নিজেও ক্রমে শান্তি পেতেন না তিনি। শীতের কুয়াশা মাখা আকাশের বিচ্ছেদ ঘটেছে সূর্যের সাথে। অদূরে শীত বিদায় নেওয়ার সাথে সাথে বিদায় নিয়েছে আর্দ্র স্নাত কুয়াশার ভেলা। বসন্তের ছোঁয়া পুরো শহর জুড়ে নানান রঙিন সাজে সজ্জিত মেলায় মেলায় জুটির দেখা মিলেছে বেশ। ঘন ঘটা করে অনুষ্ঠিত হচ্ছে উৎসব। গাছের কচি পাতায় উড়ে এসে বসছে কিচিরমিচির করা পাখিদের দল। মানুষের জীবন ও ঋতুর সাদৃশ্য বোধ হয় এখানেই। একজনের বিদায় বেলার কষ্ট তো অপরজনের নবসূচনা। অদৃষ্টের লিখনে এমনই একটা ঝাঁক বাঁক নিয়েছে দুই নারীর জীবন। একজন ভাঙাচোরা নিজেকে গুছিয়ে নেওয়ার তীব্র চেষ্টা চালিয়ে যাচ্ছে, তো অপরজনের জীবনে নতুন রূপে ভাঙন ধরেছে। লুবার স্বামী ইরফান নতুন বিয়ে করেছে, তাও তারই একজন অফিস কলিগকে। পারিবারিকভাবে বিয়ে হলেও লুবার ধারণা ছিল তাদের মাঝে সুন্দর একটা ভালোবাসার সম্পর্ক ছিল, যেখানে তারা পরিপূর্ণ ছিল একে অপরেতে। এই তো কাল পর্যন্ত ঠিক ছিল। কতখানি খেয়াল রাখতো ইরফান তার, যেন লুবার প্রতিটা খুঁটিনাটি বিষয়ে তীব্র নজর তার। লুবা মেলাতে পারে না জীবনের হিসেব নিকেশ, কষতে পারে না জটিল এই অঙ্ক। কাল পর্যন্ত যে সম্পর্কে উজ্জ্বলতা ছিল দূর আকাশের সেই পূর্ণিমার চাঁদের মতো, আজ তা ঘোর অমাবস্যার ন্যায় কুকাব অন্ধকারাচ্ছন্ন। বেশ কিছুদিন ধরেই বাড়ির কথা খুব মনে পড়ছিল লুবার। এই কথা শাশুড়ি কান অব্দি যাওয়া মাত্রই মোলায়েম কণ্ঠে সম্মতি জানান। লুবার কপালে বেশ ভালো বলা চলে, নাহলে এমন শ্বশুর বাড়ি কতজনই বা পায়। তারা যেন চোখে হারান মেয়েটাকে। খুশিতে আত্মহারা লুভা শাশুড়ির নির্দেশে মার্কেটে বের হয় কিছু কেনাকাটার জন্য। যদিও বা তিনি বলেছিলেন ইরফানকে সঙ্গে নিয়ে যেতে, কিন্তু তর্স হয়নি লুবার। সে একা একাই বের হয়ে যায় মার্কেটের উদ্দেশ্যে। পথের মধ্যে ফোন দেয় ইরফানকে বেশ কয়েকবার, কিন্তু প্রতিবারই ফোনটা বেজে বেজে নিজে থেকেই কেটে যায়। একটা সময় লুবার মন খারাপ হয়, মুখ কালো করে রিকশায় বসে থাকা মুহূর্তেই আচমকা বেজে আসে মেসেজ টোন, যেখানে কোনো ক্রমে ব্যস্ত ভঙ্গিমায় লেখা কয়েকটা শব্দ। মিটিংয়ে একটু ব্যস্ত ছিল বা, সরি কল পিক করতে পারছি না। তুমি কিন্তু মন খারাপ করবে না একটু, আর খাবারটা খেয়ে নিও সময় মতো। আমি ফাঁকা হয়ে কল ব্যাক করছি। এই যে এতটুকু মেসেজ, এইটুকু ভালোবাসা, এটি প্রশান্তি ঢেউ ওঠে লুবার মনে। ফুরফুরে হয় মন সন্ধ্যার দিকে। মার্কেটে ঢোকে লুবা। যেহেতু সামনে ঈদ, তাই হেনা বেগম বারবার করে বলে দিয়েছেন সে যেন খালি হাতে না যায় ওই বাড়িতে। প্রথমে একজোড়া পাঞ্জাবি নেয় সে, পাঞ্জাবির সাথে মানানসই সুন্দর কারুকাজের একজোড়া কোটিও পছন্দ করে সে। এরপর সেগুলোকে কাউন্টারে রেখে সে চলে যায় শাড়ির দোকানের দিকে। একই ধরনের একজোড়া তাঁতের শাড়ি পছন্দ করে সামনে তাকাতেই বিদ্যুতের ন্যায় ঝটকা খায় সে। ফ্রন্ট মিররে দেখা যাচ্ছে ইরফানকে। শুধু সে একা নয়, বরং সাথে একজন অল্প বয়সের মেয়ে, যাকে শাড়ি পছন্দ করতে সাহায্য করছে ইরফান। প্রথমে ব্যাপারটা খানিকটা স্বাভাবিকভাবে নেওয়ার চেষ্টা করলেও ইরফানের পরবর্তী পদক্ষেপে যেন দুমড়ে মুচড়ে দেয় তার দুনিয়া। আচমকা একটা টর্নেডো বয়ে যায় তার গোটা জীবনের উপর দিয়ে। ইরফান মেয়েটার গায়ে জড়িয়ে দিচ্ছে শাড়িটা, আর সেই মেয়েটা কি আদুরে ভঙ্গিতে গলা জড়িয়ে ধরে আছে ইরফানের। মিররে পুরো ঘটনাটাই খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছে লুবা, অথচ কি সাবলীলভাবেই না গুছিয়ে মিথ্যে বলল তাকে ইরফান। সেলসম্যান এর তাড়া দেওয়া ভঙ্গিমা দেখে হাতে থাকা শাড়িটাই একজোড়া প্যাক করে দিতে বলে লুবা। আর কিছু দেখার রুচি অবশিষ্ট নেই এই মুহূর্তে তার মাঝে। যত দ্রুত সম্ভব এখান থেকে বের হয়ে যেতে চায় সে, অথচ কাউন্টারে বেশ ভিড়। অগত্যা ওভাবে বসে থেকে লুবা দেখতে লাগলো স্বামীর পরকিয়া। আপনার মতো সকলেই ওনাদের দেখেন এভাবে, কি ভীষণ মিষ্টি লাগে তাদেরকে একসাথে। তাকালে তাকিয়ে থাকতে ইচ্ছে করে, শুধু চোখ ফেরানো দায় যেন মোট ফর ইচ আদার, আমাদের রেগুলার কাস্টমার। এই তো কিছুদিন আগে বিয়ের শপিংটাও এখান থেকেই করে গেলেন।
সেলসম্যান কি কথা বলল নাকি অজস্র লবণ মরিচে মাখানো তীর ছুঁড়ল লুবার বুকে? আচ্ছা, এই যে রক্তক্ষরণ হচ্ছে তার কি কেউ দেখতে পাচ্ছে না কেন? অতক্ষণ তো ফ্লোর ভেসে হইচই হওয়ার কথা ছিল, কিছুই কেন হচ্ছে না? পশ্চিম আকাশের ডুবন্ত লালিমার দিকে নির্নিমেষ দৃষ্টিতে চেয়ে আছে হৃদিতা। আলিশান কামরার এক সাইডটা পুরোটাই গ্লাস লাগানো, যেখান থেকে দেখা যায় পরন্ত বিকেলের অনিমেষ সৌন্দর্যের ভাবাবেগ। দোতলা সেই ঘর থেকে দেখা যায় নিচের বিস্তীর্ণ এলাকা জুড়ে অবস্থিত ছোটখাটো একটা বাগান, যেখানে সর্বক্ষণ কাজ করছেন কয়েকজন মালি। হরেক রকম ফুলের সাথে দেশি বিদেশি বেশ কুচি প্রজাতির পোষা পাখিরও দেখা মিলেছে কাল ভাদ্রে। লুবাই প্রথম এসেছে হৃদিতার বাড়িতে। মনের মাঝে জটলা পাকিয়ে থাকা বেশ কিছু প্রশ্নের উত্তরের খোঁজে হোক, কিংবা হৃদিতার সাথে গড়ে ওঠা পুরনো সেই সখ্যতার টানে তার মন বারবার ছুটে আসতে চাইছিল, কিংবা হয়তো এক অভাগী অদৃষ্ট আর এক অভাগী অদৃষ্ট যুক্ত মানুষের সহমর্মিতা প্রধানের উদ্দেশ্য কাছে আসা। হৃদিতা থমথমে মুখে জানালার হতে বাইরের দিকে তাকিয়ে নিশ্চুপে শুনছিল লুবার কথা, কিন্তু আচমকা কারোর হুঙ্কারে লুবার সাথে সাথে সেও যেন কেঁপে উঠল খানিকটা। এই মেয়ে এখানে কি করছে? কে ভেতরে আসতে দিয়েছে ওকে? সেদিনের কোন অপমানটা কি কম পড়ে গেছে? তোমাদের বাড়ির কোনো মানুষ তো দূর, জীব জন্তুর ছায়াও আমি আমার মেয়ের উপর আর পড়তে দেবো না। এই মুহূর্তে ভদ্রভাবে বেরিয়ে যাও। বাবা, লুবাকে আমি দেখেছি। আশা করছি এই কথার পর আর এসব কথা বলে ওকে বিব্রত করবে না। দিলাত সাহেব মনে মনে রুষ্ট হলেও মেয়ের মুখের দিকে তাকিয়ে আর কিছু বলতে পারলেন না। নিঃশব্দে বেরিয়ে গেলেন রুম থেকে। লুবা সেদিক থেকে চোখ ফিরিয়ে তাকালো হৃদিতার দিকে, অতঃপর মলিন কণ্ঠে বলে উঠল, তুমি মিথ্যে কেন বললে? তুমি তো আমাকে ডাকোনি। খানিকটা থেমে লুবা আবারও বলে উঠল, তুমি কি আজও ভালোবাসো ফারহান ভাইয়াকে? ভালোবাসা তো কোনো প্রোডাক্ট নয় যেটার রিভিউ ভালো না হলে কিংবা ভালো কাজ না হলে ফেলে দিতে হবে। আর ভালোবাসা হলো আমরণ যন্ত্রণা দেওয়ার মতো একটা বিস্ফোরা, যা সুখের জীবনে বয়ে আনে অসুখের হাহাকার। কিন্তু এমন ভালোবাসায় তুমি কি পেলে? অসম্মান, যন্ত্রণা, পাগল উপাধি? ভালোবাসার উপহার বুঝি এমন হয়? হৃদিতা হাসে। সরল সেই হাসির পানে তাকিয়ে বড্ড মায়া হয় লুবার। হালকা লাগে বুকের ভেতরটা, অথচ কিছুক্ষণ আগে পর্যন্ত কি ভীষণ রকমের যন্ত্রণার তোলপাড় করা ঝড় বয়ে চলছিল বুকের ভেতরে, যেন কপাট খোলা কোনো ঘরের উপর আছড়ে পড়েছে ঝড়োঝাপটা বাতাস। কখনো উত্তরে তো কখনো দক্ষিণা বাতাসের সশব্দে বন্ধ খোলার খেলায় মেতেছে তারা। তোলপাড় লন্ড বন্ধ করে বাসিয়ে নিয়ে যাবে সবটুকু, অবশিষ্ট থেকে যাবে ভাঙাচোরা কয়েকটা টুকরো। হিউম্যান সাইকোলজি বলে মানুষ সামনের মানুষটার সুখ দেখে সবচেয়ে বেশি দুঃখী হয়, আর সবচেয়ে বেশি সুখী হয় সামনের মানুষটার দুঃখ দেখে। কারণ সামনের মানুষটার সুখটুকু নিজের করে পেতে চাইলেও তার দুঃখটুকু দেখলে নিজেকে সবচেয়ে সুখী মানুষ বলে মনে হয়। লুবাও তার অন্যথায় নয়। হৃদিতার সাথে সময় কাটিয়ে তার দুঃখটুকু বুঝে গেছে অনেকাংশে। আচ্ছা, হৃদিতা কি বিশেষ কোনো মন্ত্র জানে, কিংবা জাদু? দুঃখ শুষে নেওয়ার কোনো মন্ত্রকে আত্মস্থ করা তার, কিন্তু দিন শেষে তার নিজের দুঃখটুকু কোথায় লুকায়? 2 মাস পর হৃদিতা নতুন করে সবকিছু শুরু করার চেষ্টা করছে, কিংবা হয়তো পুরনো নিজেকে একটু একটু করে গুছিয়ে তোলার উন্মত্তায় মেতেছে। ছড়িয়ে ছিটিয়ে থাকা টুকরোগুলো খুব করে একত্র করার চেষ্টায় দিলাত সাহেবের দ্বারস্থ হয়েছে। দিলাত সাহেব রিটায়ার্ড করবেন আর কয়েক মাস পর, এজন্য ডিপার্টমেন্ট থেকে 2 মাসের ছুটি নিয়েছেন। এই সময়টা হৃদিতাকে দিতে চান তিনি। তারই গাফিলতিতে যেন মেয়েটার জীবনের ওপর দিয়ে একটা টন্ড বয়ে গেল। তিনি চাইলেই পারতেন হৃদিতাকে আটকাতে, চাইলেই পারতেন ওই বাড়ি তার যাতায়াত নিষিদ্ধ করতে, কিন্তু এমন কিছুই করেননি। কারণ 2 পরিবারের মধ্যে একটা সুন্দর বোঝাপড়া ছিল। তিনি যেমন ফারহানকে নিজের মেয়ের যোগ্য জীবনসঙ্গী হিসেবে পছন্দ করতেন, ওই বাড়ির লোকজনও হৃদিতাকে ঠিক একই নজরে দেখত। কিন্তু সম্পর্কের সুতোগুলো একত্র হয়ে এত তালগোল পাকিয়ে যাবে এ ধারণা কারোরই ছিল না। আজকাল বড্ড অপরাধ বোধে হয় তার। হৃদিতার মলিন মুখের দিকে তাকালেই বুকটা মোচড় দিয়ে ওঠে। সাদা চামড়ায় লেগে যাওয়া দাগটা বোধ হয় একটু বেশি স্পষ্টভাবে ধরা পড়ে আমাদের চোখে। হৃদিতার কোটরে ঢুকে যাওয়া চোখের নিচের কালি, এসবই কোন যেন কলঙ্ক স্বরূপ বুকে এসে তীরের মতো বিঁধে তার। মাঝরাতে পাশের ঘর থেকে ভেসে আসা চাপা কান্নার শব্দে বালিশ ভিজে ওঠে তারও। মেয়েটাকে কিভাবে সান্ত্বনা দেবেন ভেবে কুল কিনারা পান না তিনি। তোমার ছুটি তো শেষ হয়ে এসেছে বাবা, ব্যাক করছো কবে?
ভাবনা সুতো ছিঁড়ে তিনি মুখ তুলে তাকান হৃদিতার দিকে। মেয়েটা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে হাসি মুখে থাকার, অভিনয় করার, নিজেকে সুখী দাবি করার, কিন্তু পারছে কতটুকু? সৃষ্টিকর্তার কাছে তার শেষ একটাই চাওয়া, হৃদিতার একটু শান্তির ঘুম হোক, তার জীবনের সমস্ত দুঃখ উবে যাক কর্পূরের ন্যায়। এই জীবন তার আর কিছুই চাওয়ার নেই। তবে বাবা, ফিরবো হয়তো কয়েকদিনের মধ্যেই, কিন্তু তুমি বাড়িতে একা থাকতে পারবে কিনা? আমি পারবো বাবা, আমি সব পারবো। যেটা পারার কথা কখনো কল্পনাও আনিনি, সেটা যখন পারছি তবে ইহ জগতের সবকিছুই পারবো আমি। তুমি চিন্তা করো না। তাকে কি আদৌ ভুলতে পেরেছো? যা অসম্ভব তা নিয়ে কথা বলে লাভ নেই বাবা। তবে আমি নিজেকে ব্যস্ত থাকার আপ্রাণ চেষ্টা করছি। আমি আবারও চাকরিতে জয়েন করতে চাইছি। এটা তো দারুণ সিদ্ধান্ত। আমার সাহসী মেয়েটাকে এভাবে দেখতে চেয়েছিলাম আমি। হৃদিতা আলতো করে মাথা রাখলো দিলাত সাহেবের বুকে, মৃদু কণ্ঠে বলল, আমি পারবো তো বাবা। আগে সেই হৃদিতা হয়ে ক্যাপ্টেনের পোশাকে নিজেকে উপস্থাপন করতে পারবো তো, নাকি আমার চিন্তা শক্তি দখল করে নেয়া সে আমাকে পথভ্রষ্ট করে দেবে, আমাকে আমার দায়িত্ব থেকে বিচ্যুত করবে না তো? দিলাত সাহেব সযত্নে বাম হাত তুলে দিলেন মেয়ের মাথায়, অতঃপর আদরের স্পর্শে বলে ওঠেন, তুমি যা করবে বলে মন থেকে স্থির করো, সেটা তুমি পারো, সেটা তুমি মনোযোগ দিয়ে করো। আমার বিশ্বাস আছে তোমার উপর। জীবনের যে কোনো পরিস্থিতিতে যদি মনে হয় তুমি ভুল করছো, কিংবা পরিস্থিতি তোমাকে ভুল দিকে ধাবিত করছে, বাবার বুকে ফিরে এসো। এই দরজা তোমার জন্য উন্মুক্ত সর্বদা। ফারহানের ইতালি যাওয়ার শিডিউল ডিলে হয়েছে। শিপের কাজ সম্পন্ন হলে কিছু এরর দেখা দিয়েছে, এজন্য আরও 1 মাস সময় লাগবে। হৃদিতার চলে যাওয়ার খবর পাওয়া মাত্র বেশ অনেকখানি বিচলিত হতে দেখা গিয়েছিল তাকে। সেদিনের পর থেকে বেশ কিছুদিন ফারিহার সাথে স্বাভাবিক আচরণ করেনি সে। মায়ের প্রতি একটা চাপা রাগ কাজ করছে বারংবার। কি প্রয়োজন ছিল তার এভাবে অপমান করার? সব কিছু অস্বীকার করলেও হৃদিতা আর তার বহু বছরের পুরনো বন্ধুত্বটাকে সম্মান জানিয়ে তিনি এমনটা না করলেও পারতেন। শেষের দিনগুলোতেও হৃদিতা হয়তো একটু বেশি বেপরোয়া আচরণ করছিল, কিন্তু তার ভালোবাসা তো কোনো অংশে কম নয়। বরং ফারহানের নিজেকে অসহায় মনে হতো মাঝে মাঝে। সবার সামনে সবকিছু অস্বীকার করলেও দিন শেষে একটা দ্বিধার উৎপত্তি তার মনেও ঘটেছিল। সে কি আদৌ হৃদিতাকে শুধু বন্ধু মনে করে আর মিথিকে প্রেমিকা? তবে প্রেমিকার চেয়ে বেশি ভরসা তার বন্ধুত্বের প্রতি কেন? কেন সব সমস্যার সমাধান ওই একটা মেয়ে হৃদিতা? এসব ভাবনা মাথায় এলে সব কিছু আউলিয়া যায়। তাই ফারহান ভাবতে চায় না এসব মনের বিরুদ্ধে গিয়ে চাপা দিয়ে রাখা চিন্তা শক্তিকে, যে ভাবনা তার সাধারণ জীবনযাপনের বিরূপ। সে ভাবতে চায় না যা ঘটছে তা ফেরানোর সাধ্য তার নেই। তবে সামনে যা ঘটতে চলেছে সেটুকুতে তার হস্তক্ষেপ থাকুক। আমি ভুল করছি ভাবি, অনেক বড় ভুল। আমার করা পাপের শাস্তি আমার মেয়েটাকে কেন পেতে হচ্ছে ভাবি? মেয়েটা যে আমার অনেক সহজ সরল। অন্যের মেয়ের জীবন নিয়ে সিনেমিনি খেলতে গিয়ে আমার মেয়েটার জীবন যে ধ্বংস হয়ে গেল ভাবি। এখন আমি কি করব? সৃষ্টিকর্তার এ কেমন বিচার? আমার পাপের শাস্তি আমার মেয়ের ভাগ্যে কেন জুটলো? লতিফা বেগমের কান্না সুরে বলা কথা শুনে তপ্তস্যা দীর্ঘশ্বাস ফেললেন ফারিহা। কিন্তু মনে মনে আজও তিনি রাগ পুষেছেন। সাপের মতো হিসিয়ে ওঠেন মাঝে মাঝে, কিন্তু ফোনা তোলা সাহস করে উঠতে পারেন না দিলাত সাহেবের ক্ষমতার দাপটে। কথিত আছে অন্যের জন্য গর্ত খুলে সেই গর্তে নিজেকে পড়তে হয় এক সময়। লতিফা বেগমের অবস্থাও এখন খানিকটা তেমনই। হৃদিতার মতো রূপসী একটা মেয়ে ফারিহার পুত্রবধূ রূপে এই বাড়িতে আসবে, এটা তিনি মেনে নিতে পারেননি কোনোভাবেই। বরং তিনি চেয়েছিলেন মিতির মতো ভোলা ভালা আলাভালা একটা মেয়ে ফারহানের বউ হয়ে আসুক এই বাড়িতে, যাকে নিজের কথার জালে ফাঁসিয়ে হাতের মুঠিতে ভরে রাখতে বেশ সুবিধা হয়। কিন্তু হৃদিতা মেয়ে হিসেবে যেমন সুন্দরী তেমন বিচক্ষণ। তার বুদ্ধিমত্তার প্রশংসায় নৌবাহিনীর সকলেই জানে। নিজের ধারালো উপস্থিত বুদ্ধিমত্তার কারণে কত শত কঠিন পরিস্থিতির মোকাবেলা করে জাহাজ সহ সমুদ্রপথ জয় করেছে এসেছেন। এমন একজন মেয়েকে তিনি কখনোই দাবিয়ে নিজের উপরে রাখতে পারতেন না। এছাড়া ফারিহার উপর একটা চাপা রাগ তো তার বহু বছর পুরনো রয়েই গেছে।
বউ হয়ে মঞ্জিল বাড়িতে প্রথম পা রাখেন লতিফা বেগম। শ্যামলা গায়ের রং হলেও কপাল করে শ্বশুরবাড়ি পেয়েছিলেন। স্বামীর সোহাগও যথেষ্ট ছিল তার কপালে। শ্বশুর শাশুড়ি নিয়ে তখন গ্রামেই বসবাস ছিল তাদের। অপরদিকে রায়হান সাহেব কর্মসূত্রে শহরে মোটা অঙ্কের বেতনের চাকরি, বেশ ভালো মানের ফ্ল্যাট ভাড়া নিয়ে তখনও ব্যাচেলর জীবন তার। বাড়িতে তেমন একটা খরচ পাঠাতেও হতো না তাকে। গ্রামে থাকা বিশাল জমিদার জমি জামার আয়ের ভাগ থেকে বেশ সচ্ছল আর সুখী পরিবার মঞ্জিল বাড়ির। এই বাড়ির নামটাও রায়হান সাহেব রেখেছিলেন সাহিত্যপ্রেমী কিনা। বছর ঘুরতেই আচমকা শহর থেকে বাড়ি ফেরেন রায়হান সাহেব, সাথে একজন সুন্দরী রমণী। রায়হান সাহেবের পরিবার অবশ্য আপত্তি করেনি তাতে, সাদরে গ্রহণ করেন তাকে পুত্রবধূ রূপে। ফারিয়া রান্নাবান্নার কাজ জানতো না, ঘরের টুকিটাকি কাজ ছাড়া তেমন কিছুই পারতো না। ভীষণ আভিজাত্যে বড় হয়েছে কিনা। এদিকে লতিফা বেগমের ঘাড়ে এসে পড়ে বাড়ির সব রকম কাজের দায়িত্ব। আর ফারিয়া শ্বশুর বাড়ির খাওয়া দাওয়া, ওষুধ, তাদের সেবা যত্ন করত। সেই সাথে হাসি মুখে লতিফা বেগমের সাথে নানান রকমের মশকরাতে মেতে উঠত। প্রথম লতিফা বেগম ভীষণভাবে চেষ্টা করে নিজেকে মানিয়ে নেওয়ার, কিন্তু ধীরে ধীরে তার মুখে ফুটে ওঠে বিরক্তির ছাপ। সময়, স্রোত আর পরিস্থিতি লতিফা বেগমের বিরক্তির ওপরে প্রলেপ লাগানোর বদলে তার ঘা আরও বেশি দগ্ধ করে দিত। সুসংবাদ নিয়ে আসে ফারিয়ার জীবনে। রায়হান তখন বেশিরভাগ সময়টা শহরে কাটাতো। মাসের কয়েকটা দিন ছুটি নিয়ে গ্রামে যেত, আবার ফিরে আসতো। রায়হান সাহেবের ফাঁকা স্থান পূরণ করতে ফারিয়ার কোল আলো করে জন্ম নেয় এক পুত্র সন্তান। মায়ের মতো সেও যেন রূপবান এক যুবক। ফর্সা গায়ের রং, বড় বড় চোখে ড্যাব ড্যাব করে তাকানো তার দৃষ্টিতে বিমুগ্ধ হয়ে যেত যে কেউ। এদিকে বিয়ের 2 বছরেও লতিফার কোল শূন্য। ভেতরে ভেতরে গুমড়ে থাকেন, ঠিকমতো কথা বলেন না কারোর সাথে। শ্বশুর বাড়ির শাশুড়ির মন আর আগের মতো পান না। এখন তাদের সবটা মনোযোগ ছোট ফারহানকে নিয়ে। সন্তান না হওয়ার কারণে বিভিন্ন কলহ শুরু হয় তাদের দাম্পত্য জীবনেও। তার মনের মধ্যে থাকা চাপা রাগ, ঈর্ষা ধীরে ধীরে প্রকাশ্যে আসতে থাকে। এইসব ঘটনা রায়হান সাহেবের কান অবধি পৌঁছানো মাত্রই তাজ্জব বনে যান তিনি। তৎক্ষণে স্ত্রী ও সন্তান সহ রওনা দেন শহরের উদ্দেশ্যে। এরপর পিছু ফিরে আর তাকাননি। এমনকি জন্মসূত্রে পাওয়া নিজের সবটুকু সম্পত্তি ভাইয়ের নামে উইল করে শহর থেকে কাগজ পাঠিয়ে দেন। সাথে একটা চিঠিতে বাবা মায়ের দেখভালের দায়িত্ব পালন করার নির্দেশ দিয়ে একেবারের জন্য সমস্ত সম্পর্ক ছিন্ন করেন তিনি। ফারিয়া অনেক চেষ্টা করেও পারেনি একরোখা জেদি রায়হান সাহেবকে বোঝাতে। অগত্যা সেও হাল ছেড়ে দিতে বাধ্য হয়। বছর 2 বাদে এক দুর্ঘটনায় মারা যান রায়হান সাহেবের বাবা মা সহ লতিফা বেগমের 6 মাসের পুত্র সন্তান। খবরটা পেয়ে বেশ বিচলিত, ছন্নছাড়া হয়ে পড়েন রায়হান সাহেব। গ্রামের কোনো এক শত্রুপক্ষ পুরো পরিবারকে একসাথে আগুনে পুড়িয়ে মারার উদ্দেশ্যে মাঝরাতে আগুন লাগিয়ে দেন বাড়িতে। সেদিন সন্ধ্যায় লতিফা বেগম মায়ের অসুস্থতার খবর পেয়ে সদ্যজাত সন্তানকে শাশুড়ির কাছে রেখে স্বামীর সাথে নিয়ে বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা হন। রাতের মধ্যে ফিরে আসার কথা থাকলেও পাশের গ্রামে চলা এক দাঙ্গা হাঙ্গামার জন্য সেদিন রাতে ফিরতে না পেরে পরের দিন সকাল বের হয়ে যান। কিন্তু যতক্ষণে তিনি বাড়িতে পৌঁছান চারদিকে হাই হাই শব্দের সাথে লেলিহান শিখার আগুনও থিতিয়ে পড়েছে। ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে শুধু ধ্বংসাবশেষ। অতিরিক্ত শোকে লতিফা জ্ঞান হারিয়ে ফেলেন সেখানেই। এর ঠিক পরপরই রায়হান সাহেবের পরামর্শে গ্রামের সব জমি বিক্রি করে শহরে চলে আসেন তারা। এরপর নতুন বাড়ি, নতুনভাবে সবকিছু শুরু করেন। পুরনো আঘাত ভুলে। সময়ের চেয়ে বড় মলম আর কিছু হয় না। সময়ের সাথে সাথে সেসব স্মৃতি ভুলে গেছিলেন প্রায় লতিফা বেগম। দ্বিতীয় সন্তান লুবাকে নিয়ে বেশ সচ্ছল একটা জীবন পার করছিলেন। কিন্তু ফারহানের সাফল্য, রায়হান সাহেবের আভিজাতের সংসার দেখে মনের মধ্যে পুরনো ঈর্ষা আবারও পুরো দস্তুর উঁকি দিতে থাকে তার। আর এর সবচেয়ে বড় কারণ হয়ে আসে রিদিতা। ফারিয়া অতিমাত্রা সুন্দরী, সেই তুলনায় রূপ সৌন্দর্য কোনোটাই নেই তার। আবার ফারিয়া একজন ছেলে সন্তানের মা, আর তিনি মেয়ে সন্তানের, যাকে বিয়ের পর অন্যত্র পাঠিয়ে দিতে হবে। সম্পত্তির ভাগিদার হিসেবে সবটুকু গিয়ে পড়বে ফারহানের আজলায়। তার উপর তার স্ত্রী যদি এমন রূপসী আভিজাত বংশের মেয়ে হয়, লতিফা বেগমের হাতে কিচ্ছুটি থাকবে না। অবশেষে না তাকে এই বাড়ির কাজের লোক হয়ে থেকে যেতে হয়। এসব শঙ্কা থেকে নানান ভাবনায় মত্ত হতে মনে মনে কুটিল হাসেন তিনি। দিলাত সাহেবের বংশধর বলতে একমাত্র রিদিতা, অথচ পৈতৃক সম্পত্তির সাথে সাথে নিজের বানানোর সম্পত্তি মিলে বিশাল একটা অংশ দাঁড়ায়। যেহেতু এসবের উত্তরাধিকারী একমাত্র রিদিতা, তাই রিদিতার সাথে আলাপচারিতার পরিশেষে তিনি সিদ্ধান্ত নেন এর অর্ধেক দান করে দেবেন চ্যারিটিতে। বিশাল একটা জায়গা জুড়ে একটা বৃদ্ধাশ্রম আর অনাথ আশ্রম হবে, আর বাকি অংশ থেকে পাওয়া মুনাফা থেকে চলবে এই দুটো আশ্রম।
হৃদিতার থেকে সমস্ত লিগেল কাগজপত্র সাইন করার জন্য একজন উইল আসেন ফারহানদের বাড়িতে। বিষয়টা নিয়ে জানাজানি হতে প্রথম দিকে বেশ খুশি হন ফারিহা, কিন্তু এই সুযোগটাকে কাজে লাগান লতিফা বেগম। তিনি নানানভাবে কান ভাঙাতে শুরু করেন ফারিহার। হৃদিতার সমস্ত সম্পত্তি ফারহানের হতো, কিন্তু সে তার আর বাবার ইচ্ছে করে ধীরে ধীরে এসব দান করে দিচ্ছেন। এরপর মেয়েকে খালি হাতে বিয়ে দেবেন এই বাড়িতে। এসব নানা ধরনের কথা শুনতে শুনতে একসময় ফারিহার মনেও সম্পত্তির প্রতি লালসা তৈরি হয়। এভাবে ধীরে ধীরে লতিফা বেগম ফারিহার মন বিষিয়ে দিতে শুরু করেন হৃদিতার প্রতি। একটা সময় তার প্ল্যান সফল হয়। ফারিহা নিজের হাতে অপমান করে বের করে দেয় হৃদিতাকে। অন্যের সন্তানের ঘর ভালোবাসার সুখ ভাঙতে গিয়ে কখন যে তার নিজের সন্তানের ঘরটুকু ভেঙে যায় সেটা তিনি নিজেই বুঝতে পারেননি। সৃষ্টিকর্তা চাইলে পারতেন তার নিজের পাপের শাস্তি তাকে দিতে, কিন্তু এতে তিনি বোধহয় এতখানি কষ্ট পেতেন না যতখানি এখন রোজ পান। রোজ রাতে পাশের ঘর থেকে ভেসে আসা আকুতি ভরা কথোপকথন, শেষে ডুকরে কান্নার আওয়াজ শুনতে পান তিনি। এই কান্না চলে ভোর রাত অবধি। এরপর যখন সবাই জেগে ওঠার প্রয়াস চালায়, মেয়েটা তার ক্লান্ত হয়ে ঢলে পড়ে ঘুমে। মেয়ের সাথে রোজ রোজ রাত জাগেন তিনিও। বালিশ ভেজে তারও বুক ছেড়ে আসে তার কলিজাটা কেউ মনে হয় টেনে বের করে নিচ্ছে, দম বন্ধ হয়ে আসে। মাঝে মাঝে ভাবেন হৃদিতা এখন কেমন আছে কে জানে, না জানি তাকে কতখানি কষ্ট দিয়েছিলেন তিনি, কিন্তু নিজের করা অপকর্মের কথা কারোর কাছে স্বীকার করতে পারেন না তিনি। বুকের উপর চরম সত্যটুকু বোঝার নেই বয়ে বেড়ান সর্বক্ষণ। না জানি কখন এর ভার সহ্য করতে না পেরে ঢলে পড়েন তিনি। এখন শুধু সেই অপেক্ষা। আজকে সকালটা বেশ দেরি করে শুরু হয়েছে হৃদিতার। অলস ভঙ্গিতে বিছানার পাশে স্লাইড থেকে পর্দা সরাতে চোখে পড়ে মেন গেটের কাছে দাঁড় করানো গাড়িটার দিকে। প্রথম দিকে নিজের মনের ভুল ভেবে চোখ সরিয়ে নিতে গিয়েও আবার চোখ ঘুরিয়ে সেদিকে তাকায় হৃদিতা। না, গাড়িটা এখনো ওখানেই আছে, তার মানে এটা তার কল্পনা নয়, সত্যি। খুশি হতে গিয়েও সেদিনের অপমানের কথা মনে পড়তে ফাটা বেলুনের মতো চুপসে যায় সে। মনে মনে বিড়বিড় করে বলে ওঠে, আমার প্রতিটা রক্তকণা জানে তোমার আগমনে কতখানি উচ্ছ্বসিত তারা। শুধু তুমিই জানবে না আমি তোমাকে আজও হৃদয়ে পুষি। অলস ভঙ্গিমায় আড়মোড়া ভাঙতে ভাঙতে রুম থেকে বের হয়ে নিচে যায় হৃদিতা। যেন কারো আগামনী বার্তা এখনো পৌঁছায়নি সে অবধি। সে জানেই না ফারহান এসেছে, অপেক্ষা করছে তার জন্য। কারো পায়ের শব্দ পেয়ে ফারহান তাকায় উপরের দিকে। হৃদিতা এদিকেই আসছে, তবে এখনো খেয়াল করেনি তাকে। ঘুমে ঢুলতে ঢুলতে যেন কোনো ক্রমে নেমে আসছে সিঁড়ি বেয়ে। স্যার আপনার জন্য 1 ঘন্টা ধরে অপেক্ষা করেছেন ম্যাম। আপনি ঘুমিয়েছিলেন বলে উনি অপেক্ষা করবেন বললেন। কেয়ারটেকারের বলা কথা শুনে বেশ অবাক হওয়ার ভান ধরে ভ্রু কুঁচকে তার দিকে তাকালো হৃদিতা। অতঃপর ফারহানের দিকে দৃষ্টিপাত করে জোর কণ্ঠে বলে ওঠে, ওনাকে হল রুমে পাঠিয়ে দাও, আমি ফ্রেশ হয়ে ওখানে আসছি। ফারহান বসে আছে হল রুমের সোফায়। ভাগ্যক্রমে দিলাত সাহেব বাড়িতে নেই, না হলে এই বাড়িতে ঢুকতে পারত কিনা কে জানে। হয়তো তিনি ফারহানকে দরজা থেকে বিদায় করে দিতেন, মুখোমুখি হতে দিতেন না হৃদিতার। কিন্তু ফারহানের যে হৃদিতাকে প্রয়োজন, এই প্রয়োজনটুকু এতটাই হয়ে দাঁড়িয়েছে যে বিগত 2 রাত ঠিক মতো ঘুমাতে পারেনি সে। জীবনের বিশাল বড় একটা অংশ যেন কোথাও থেমে গেছে তার। জীবন ঠিকই চলছে, কিন্তু তার রেশ নেই একটু। মিথির সাথে বিয়ের সবকিছু পাকাপোক্ত হলেও তার মুখে হাসি নেই। হয়তো হৃদিতাকে সবচেয়ে কাছের বন্ধু মনে করত, সেই অভাবটুকুই এত অস্বস্তিকর কারণ। এই যে সবকিছু নির্দ্বিধায় বলে ফেলত হৃদিতার সামনে, যেন সে একটা খোলা ডায়েরি আর হৃদিতার হাতে তার কলম। সে যেভাবে পারত আঁচড় কাটত, পারত এই ডায়েরিতে। কখনো মন চাইলে উল্টে পাল্টে দেখত, পড়ে ফেলত সবকিছু। কিন্তু আজকাল এত সময় নিয়ে তাকে আর কেউ পড়ে না। জমানো কথাটা আন্দোলন মেতেছে, তারা সেই কলমের খোঁজ করছে, ইচ্ছেকৃত আঁচড় কাটতে চাইছে তার বুকে। বলুন, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? কেমন আছিস হৃদিতা? এটা আমার ব্যক্তিগত বিষয়, আপনি বরং যে কাজের জন্য এসেছেন সেটুকুই বলুন। এত তাড়াতাড়ি এতখানি পর করে দিলি? পুরনো সবকিছু ভুলে গেলি? তুই কেন এত বদলে গেলি হৃদিতা? আমি তো তোকে এভাবে চাইনি। মাঝ রাস্তায় কোনো স্যান্ডেল ছিঁড়ে গেলে নতুন স্যান্ডেল কিনে সেটা ফেলে দিতে হয়, এটা অত্যন্ত স্বাভাবিক। কিন্তু হুট করে 1 যুগ পর সেই ছেঁড়া স্যান্ডেলকে যদি প্রশ্ন করা হয়, তুই কেন আমার কাছে ফিরে এলি না? আর তোর সাথে তো কত স্মৃতি জড়িয়ে আছে আমার। এর চেয়ে বোকা বোকা প্রশ্ন বোধ হয় আর হয় না। যাকে আপনি স্বেচ্ছায় অকেজো মনে করে মাঝ রাস্তায় ফেলে এসেছেন, তাকে এমন প্রশ্ন করা অবান্তক বই কি। তোর ফিরে আসাটা জরুরি ছিল, না হলে সম্পর্কগুলো কেমন
অগোছালো হয়ে যাচ্ছিল। তুই নিজেও হয়তো জানিস না কত পাগলামি আর বাড়াবাড়ি করছিলি। মাই মিস্টেক, আমি এজন্য ক্ষমা প্রার্থী। আর কিছু বলবেন? আমি ভালো নেই রিদিতা। আপনার ভালো থাকা না থাকার গল্প শুনতে আমি ইন্টারেস্টেড নই। এতখানি বদল? বদলে তো সেদিন গিয়েছিলাম, যেদিন ফাইনালে ভালো রেজাল্ট পাওয়ার পর একজন আমাকে জড়িয়ে ধরেছিল, আবেগী ঠোঁটে প্রথমবার ললাট ছুঁয়েছিল। তার সেই বেখেয়ালিপনা আমাকে বদলে দিয়েছিল, ধীরে ধীরে আসক্ত হতে বাধ্য করেছিল। রিদিতা, আমি তোকে ওভাবে স্পর্শ করিনি। স্পর্শ তো স্পর্শই হয়, চুমু তো চুমুই হয়, তার এভাবে ওভাবে কোনো সংজ্ঞা নাই। ফারহান ঠোঁট কামড়ে মাথা নিচু করে নিল, দৃষ্টিতে ফ্লোরে পাতা ফ্লোরমেটের দিকে। ভাবনায় পুরনো কথা, অতীতের স্মৃতি। আমার অনেক কাজ আছে, একটু পরে বাবা চলে আসবে। আমি চাই না উনি আপনাকে এখানে দেখুক। আর কিছু বলার না থাকলে আসতে পারেন, রাস্তাটা ওদিকে। রিদিতার তাক করা আঙুলের দিকে বিস্ফোরিত নয়নে শুধু চেয়ে রইল ফারহান। তার এখনো নিজের কানকে বিশ্বাস হচ্ছে না এইমাত্র বলা কথাগুলো রিদিতা বলছে, যে কিছুদিন আগেও পর্যন্ত পাগলের মতো ভালোবাসত তাকে। অপমান ফিরিয়ে দিচ্ছিস? রিদিতা হাসে, শব্দ করে হাসে। চমৎকার সেই হাসির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ফারহান। বয়ে যাওয়া জলের স্রোত কখনো বিপরীত মুখে ফেরে না, বরং এগিয়ে যায় নিজের মতো, হোক সে পথ সংকীর্ণ কিংবা বিস্তীর্ণ। তবুও সে এগিয়ে যায় বিস্তীর্ণ পথ পেয়ে। সংকীর্ণ পথকে উপহাস করার স্পর্ধা সেই বিশাল নদীরও নেই। আর আমি তো সামান্য মানুষ। শেষবারের মতো একবার দেখা করতে এলাম তোর সাথে। নতুন প্রজেক্ট। আপনার যাত্রা শুভ হোক। নিজের কথা সম্পূর্ণ হওয়ার আগে রিদিতার মুখের ওপর বলা কথা শুনে চিনচিন ব্যথা অনুভূত হয় ফারহানের বুকে। অতঃপর তপ্ত দীর্ঘশ্বাসের সাথে সাথে প্রস্থান ঘটে তারও। পেছনে ফেলে রেখে যায় অশ্রুসিক্ত নয়নে অনিমেষ চেয়ে থাকা এক রমণীকে, যার দুই হাত ব্যস্ত, মুখ ঢেকে কান্নার নিয়ন্ত্রণে। ফারহান দৃষ্টির আড়াল হতেই রিদিতা হাঁটু মুড়ে বসে পড়ে ফ্লোরে। শব্দ করে কান্না করতে করতে হেঁচকি ওঠা কণ্ঠে বলে ওঠে, তুমি আমার এত কাছে, তবুও তোমাকে চাওয়ার কোনো উপায় জানা নেই আমার। তোমাকে পাওয়ার কোনো পন্থা নেই। তুমিতে আমি নামের কোনো অস্তিত্ব নেই। প্রিয়, তুমি বরং দূরেই থাকো। লুবা দাঁড়িয়ে আছে তার শ্বশুরবাড়ির সামনে। কাল রাতে ইরফান টেক্সট করে জানিয়েছে তার শাশুড়ির বাড়াবাড়ি রকম অসুস্থতার কথা। তিনি বারবার করে শেষবারের মতো একবার লুবাকে দেখতে চাইছেন। মানুষটাকে লুবা অনেক ভালোবাসে, তাই চেয়েও এই ডাক অগ্রাহ্য করতে পারেনি। তাছাড়া এই বাড়ি ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত বড্ড হঠকারিতায় নিয়েছিল সে। তার প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিয়ে যাওয়ার সুযোগটুকুও পায়নি। আজকে যখন এসেছে, শেষবারের মতো সব কিছু গুছিয়ে নিয়ে চলে যাবে। এই বাড়ি, এই পরিবার, এখানকার মানুষজনের প্রতি আর কোনো রকম মায়া বাড়াতে চায় না সে। দরজার কাছে দাঁড়িয়ে এসব ভাবতে ভাবতে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো সে। সবকিছু কেমন যেন থমথমে, ফাঁকা ফাঁকা। কারোর কোনো সারা শব্দ নেই, অথচ সময়টা এখন বিকাল। এই সময় সবার বাড়িতে থাকার কথা। আজ তো আরও ছুটির দিন। ইরফানেরও থাকার কথা বাড়িতে। মনের কোনো একটা কোণ হতে দুর্বোধশী লোভ উকি দিয়েছে যেন মানুষটাকে একটিবার দেখার। আচ্ছা, সে এখনো আগের মতো অগোছালো আছে? এখনো কি শাওয়ার থেকে বেরিয়ে ভেজা টাওয়াল বিছানায় ফেলে রাখে? এখনও কি লেট করে বাড়ি ফিরে ইরফান? বাড়ি ফিরে তাকে প্রথম খোঁজে। এখন তো সে নেই বকাঝকা নিয়ে ভেজে টাওয়াল মেলে দেওয়ার, নেই অগোছালো মানুষটাকে গুছিয়ে পরিপাটি করে দেওয়ার জন্য। ছন্নছাড়া অবস্থায় অফিস থেকে বাড়ি ফেরার পর কাকে বুকে জড়িয়ে ঘুমায় সে? কাকে সোহাগী বউ বলে ডাকে? আচ্ছা, ওই মেয়েটাকেও কি ইরফান একইভাবে আদরের ডাকনাম দিয়েছে? কি হতে পারে সেই মেয়ের নাম? কিংবা তাকেও কি সোহাগী বউ বলে ডাকে? কিংবা বিবিজান? ছুটির দিনগুলোতেও সকলের অগোচরে রান্নাঘরে ঘরমান্ত তার ওষ্ঠ ললার চুমু দেয়, সেই একইভাবে কি তাকেও সোহাগ দেয়? ভাবনায় নিমগ্ন লুবার দুই হাত পেছন থেকে বেঁধে ধরে কেউ। ভীষণ শক্তপোক্ত হাতে সে উৎস আবিষ্কার করতে গিয়ে বেশ শক্তি পোহাতে হয় কম উচ্চতার গোলগাল চেহারার অধিকারীর লুবাকে। মুচড়ামুচড়ির এক পর্যায়ে মুখে কষ্টে বেঁধে পেছনে ফিরতেই সামনে থাকা মানুষটাকে দেখে বেশ কয়েক কদম পিছিয়ে যায় সে। অবাক নয়নে ফ্যাল ফ্যাল করে শুধু তাকিয়ে থাকে সেদিকে। ইরফানের খোঁচা খোঁচা দাড়িতে স্পর্শে কেঁপে ওঠে লুবা। চোখ পাকিয়ে তাকায় ক্রমাগত নিজেকে ছাড়িয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টায়। মত্ত লুবাকে পেছন থেকে কোমর ঝাঁকিয়ে নিজের সামনে আনে ইরফান। অতঃপর আবারও বেপরোয়াভাবে গাল ঘষে লুবার কোমল গালের সাথে। সুরসুরিতে ছটফট করতে একসময় ব্যথা পেতে শুরু করে সে।
চোখের কোল ঘেঁষে নোনা জল গড়িয়ে পড়ে ইরফানের কাঁধে। স্তম্ভিত ইরফান থেমে যায়, সচকিতে মাথা তুলে তাকিয়ে কান্নারত লুবাকে নিচে নামিয়ে বুকের সাথে মিশিয়ে নেয়। অতঃপর কপালে লেপ্টে থাকা চুলগুলো আলতো হাতে সরিয়ে গাঢ় নিবিড় এক চুম্বন একে কপালে কপাল ঠেকায়। লুবা চোখ তুলে তাকায় ইরফানের দিকে। মুহূর্তে বুকটা ধক করে ওঠে তার। নির্ঘুম রাতগুলোর কালিমা খুব সন্তর্পণে লেপন করেছে যেন সে, চোখে মুখে রুক্ষতা, খরা নেমেছে যেন শুষ্ক ঠোঁটে। চুলগুলো এলোমেলো, টি শার্ট এর বোতাম ওপর নিচ করে লাগানো, বড্ড বেশি ছন্ন ছাড়া। অসহায় লাগছে যেন। লুবা করুণ চোখে তাকাতেই আস্তে ধীরে স্কচ টেপ খুলে দেয় ইরফান। অতঃপর মাথা নিচু করে উল্টো পিঠে ঘুরে বলে ওঠে, তোমাকে এভাবে আনা ছাড়া আর কোনো উপায় ছিল না আমার কাছে লুবা। জানি না আমার কথাটুকু কতটা বিশ্বাস করবে তুমি, তবে মিথ্যার সাথে আপোষ করতে করতে হাঁপিয়ে উঠেছি আমি। যে কারণে তোমাকে আমার থেকে বিচ্ছিন্ন করে, সেই কারণ আমি আমার জীবনে চাই না। চাকরিটা আমি ছেড়ে দিয়েছি লুবা। লুবা বিস্মিত বেপরোয়া নয়নে শুধু চেয়ে থাকে উল্টো পিঠে ঘুরে দাঁড়ানো মানুষটার দিকে। অতঃপর চোখে মুখে তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে বলে ওঠে, যে সত্যি বলার জন্য মুখ লুকিয়ে বেড়াতে হয় সেটা কখনো সত্যি হতে পারে না। সত্যিই বলতে চোখে চোখ রেখে আঙ্গুলে আঙ্গুল তাক করে চোখের পলক পড়লেই তা মিথ্যে। অতঃপর এমন মিথ্যা ধাঁচের বলা সত্যকে আমি সত্য বলে মানি না। খানিকটা থেমে লুবা আবারও বলে ওঠে, অবশ্য বলার মতো আর কোনো সত্যি আছে তোমার কাছে? পুরোটাই তো মিথ্যে। মিথ্যে বিয়ে, মিথ্যে ভালোবাসা, মিথ্যে সংসার, মিথ্যে তুমি, পুরোটাই মিথ্যে ঠাসা। ইরফান ক্রোধে উন্মাদ হয়ে সশব্দে আঘাত করে সামনের দেয়ালে। ভয়ে চোখ মুখ ছিটকে নেয় লুবা। ইরফানকে এভাবে করতে আজ পর্যন্ত দেখেনি সে। অবশ্য ইরফানকে তো সে চিনতেই পারেনি। ভাবনার মাঝেই দুটো শক্তপোক্ত হাত এসে তাকে জড়িয়ে ধরে আষ্টে পৃষ্ঠে মিশিয়ে নেয় বুকের মাঝে। লুবা শুনতে পায় দ্রুত বেগে ছুটতে থাকা ইরফানের হৃদস্পন্দন। কি এক সম্মোহনী ধ্বনি যেন তাকে বাধ্য করে এভাবে থেকে যেতে। লুবা ইরফানের বুকে মাথা রেখে শুনতে থাকে। সে হৃদস্পন্দন যেন মুখে না বলা নানান কথা গল্প আকারে গেয়ে শোনাচ্ছে তারা। ইরফান শান্ত হয় খানিকটা, ডান হাত লুবার মাথার পেছনে রেখে আরও খানিকটা আঁকড়ে ধরার চেষ্টা করে তাকে। স্বামীর অকাল মৃত্যুতে মানসিকভাবে ভারসাম্য হারিয়ে ফেলে অহনা। কাউকে ভালো লাগলে তাকে তার স্বামী ভেবে বসে। কোম্পানির বসের মেয়ে হওয়ার সুবাদে অফিসে একবার দেখা হয় তার সাথে। সেখানে তার নানান আচরণ, বিশেষত বেশিরভাগ সময় আমার সঙ্গে সঙ্গে ঘুরে বেড়ানো, এসব দেখে খানিকটা বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হয়ে ছুটে যাই বসের কেবিনে। সেখানে গিয়ে জানতে পারি অহনাকে দেখে স্বাভাবিক লাগলেও আসলে সে খানিকটা অস্বাভাবিক। কোনোভাবে ওর আমাকে ভালো লেগে গেছে, তাই আমার মাঝে নিজের স্বামীকে খুঁজে চলেছে সে। ঘটনাটা সেই পর্যন্ত সীমাবদ্ধ থাকলেও হতো, কিন্তু এর ঠিক 2 দিন পর বস আমাকে কেবিনে ডেকে বলেন অহনার মানসিক অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে। ওকে সম্ভবত বেশি দিন বাঁচানো যাবে না। ক্রমাগত মেডিসিন আর থেরাপির মাধ্যমে কোনো রকমের স্টেবল রাখা হচ্ছে। কিন্তু আমার সাথে দেখা হওয়ার পর থেকে ও শুধু নিজের স্বামীর নাম বলছে। আমার সাথে দেখা করার জন্য ছটফট করছে। প্রথমে ব্যাপারটাতে সাই না দিলে বস আমাকে হুমকি দেন, এই কাজ যদি আমি স্বেচ্ছায় করি তবে 3 গুণ স্যালারি দেবেন আমাকে, আর যদি না করি তবে শুধু ওই কোম্পানি কেন অন্য কোনো কোম্পানিতেও যে কোনো আর আমার চাকরির ব্যবস্থা না হয় সেটা তিনি শিওর করবেন। লুবা ইরফানের বুক থেকে মাথা তুলে ফ্যাল ফ্যাল নয়নে শুধু তাকিয়ে থাকলো। তা দেখে ইরফান মুচকি হেসে আবারও ওষ্ঠ ছোঁয়ার লুভার কপালে অতঃপর গালে। স্যারকে নানানভাবে বোঝানোর চেষ্টা করলাম আমি বিবাহিত, আমি আমার স্ত্রীকে ভীষণ ভালোবাসি। এসব ব্যাপারে সে কখনো সায় দেবে না, এতে আমার ব্যক্তিগত জীবনে সমস্যা দেখা দেবে। কিন্তু উনি নিজের সিদ্ধান্তে অনড়। আমি 2 দিন সময় নিয়ে ভাবলাম, অথবা তোমার অগোচরে অফিসে যাওয়ার সময় দিতাম মেয়েটাকে। ধরতে গেলে ওইটাই ছিল আমার চাকরি। অহনার যখন যেখানে যেতে ইচ্ছে করবে তার সাথে যাওয়া, আর বাড়িতে থাকাকালীন সবসময় তার চোখের সামনে থাকা। আমি জানতাম এসব জানলে তুমি কষ্ট পাবে, হয়তো চাকরি ছেড়ে দিতে বলবে, কিন্তু সবে নতুন নতুন বিয়ে আমাদের, চাকরি ছেড়ে দিলে সংসার কিভাবে চলবে এসব ভেবেই। কিন্তু শেষ রক্ষার হলো না। আর তুমি তুমি ইরফান ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করছে। কান্নার দমকে কথা আটকে আসছে তার। বুকের মাঝে ঠিক কতখানি কষ্ট জমা থাকলে একটা ছেলে কাঁদে লুবা বোঝে। আচমকা লুভা ইশারায় ইরফানকে মাথা নিচু করার নির্দেশ দেয়। ইরফান মাথা নিচু করতেই লুবা আঁকড়ে ধরে ইরফানের শুষ্ক অধর। ইরফান আটকে রাখা নোনা জল ছেড়ে 2 হাত উঁচিয়ে ধরে লুবার কোমর। অতঃপর সেও সায় দেয় প্রিয়তমা স্ত্রীর উন্মত্ততায়।
পরিবার থেকে বিদায় নিয়ে ফারহান বেরিয়ে পড়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে। রাত 1টার দিকে ইতালির ফ্লাইট তার। রায়হান সাহেব তাকে পৌঁছে দিতে এয়ারপোর্ট পর্যন্ত যান। এয়ারপোর্ট চেকিং কমপ্লিট করে ওয়েটিং রুমে বসে আছে সে। ঘড়ির কাঁটা তখন 12-র ঘরে। অজানা এক কারণে রিদিতাকে ভীষণভাবে মনে পড়ছে তার, অথচ এমনটা তো কথা ছিল না। এমনকি অফারটা প্রথম পাওয়ার পরপরই সে চেয়েছিল মিথির সাথে এ ভ্রমণে যেতে, কিন্তু আজ যে তার ফ্লাইট এইটুকু জানানোর প্রয়োজন বোধ করেনি মিশে মিথিকে। এমনকি ইদানিং তারা একে অপরের সাথে বলা কথার খুঁজে পায় না, খুব প্রয়োজন ছাড়া একে অপরের সাথে যোগাযোগও করে না, বরং যেটুকু যোগাযোগ হয় সেটুকুতে মুখ্য ভূমিকা পালন করে মিথি। ফারহান একেবারে নির্লিপ্ত, অথচ এই মাঝরাতে তার স্বাদ জাগছে হৃদের সাথে কথা বলতে, কোনোভাবে তাকে এই ভ্রমণের সঙ্গী বানাতে। আচ্ছা, শুধু কি এই ভ্রমণের সঙ্গী হিসেবে সে হৃদিতাকে চাইছে, নাকি জীবনের প্রতিটা ভ্রমণ, প্রতিটা সিদ্ধান্তহীন সঙ্গী হিসেবে চাইছে তার অবচেতন মন? এভাবে এমন অদ্ভুত ভাবে তাকেই বা চাইছে কেন? এত অস্থিরতা, এত উন্মত্ততা। ফারহান বেশ কয়েকবার রিদিতার নম্বর ডায়াল লিস্টে রেখেও মুছে দেয়। নিজের মনকে বুঝ দেয় রিদিতা এখন গভীর ঘুমে, এভাবে তার ঘুমের মাঝে ডিস্টার্ব করা ঠিক হবে না। কিন্তু মনের কোথাও একটা থেকে আওয়াজ আসে, তোর এত বড় একটা সাফল্যের খবরটা রিদিতাকে ছাড়া অন্য কারোর কাছে শেয়ার করে আত্মতৃপ্তি পাবি তুই ফারহান? রিদিতা হয়তো কঠোর কয়েকটা কথা শোনাবে, কিন্তু সেটাও তো তোর আত্মশুদ্ধির জন্য ভীষণ প্রয়োজনীয়। এমনই নানান ভাবনার মাঝে ফ্লাইটের ঘোষণা হয়। ফারহান তপ্ত এক দীর্ঘশ্বাসের সাথে সাথে চোখের কোলে লেগে থাকা অশ্রুটুকু খুব সন্তর্পণে মুছে ফেলে। অতঃপর পাড়ি জমায় নতুন এক সফরে। পিছনে ফেলে রেখে যায় প্রিয় কোনো এক মানবীর সাথে কথা বলার অদম্য ইচ্ছে। তার কণ্ঠে আকণ্ঠ তৃপ্তি পাওয়ার মতো উন্মাদনা। কিছু অপ্রাপ্তি আমাদের আজীবন থেকে যায়, ঠিক যেমন চাঁদের গায়ে কালো দাগ। এটুকু আছে বলেই চাঁদের সৌন্দর্য অপরিমেয়। আমাদের জীবনও কিছু ক্ষত আছে বলেই তার নিরাময়ে এতখানি তৃপ্তি। কিছু অপ্রাপ্তিতে আছে বলেই জীবন এত উপভোগ্য। আমার পিছু নিতে নিতে ইতালি অবধি চলে এলে রিদিতা। নট ব্যাড। ভালোবাসার টানে মানুষ ইন্ডিয়া থেকে ইতালি চলে আসছে আজকাল। সারাদিনের ফ্লাইট জার্নির পর ক্লান্ত বিধ্বস্ত শরীর নিয়ে সবে মাত্র হোটেলে চেক ইন করে ডাইনিং এরিয়াতে এসে বসেছিল রিদিতা। আচমকা পেছনে ঠিক তার পিঠ লাগোয়া চেয়ারে বসে থাকা পরিচিত এক কণ্ঠস্বর শুনে চমকে ওঠে। ঠিক চমক নয়, বরং হকচকিয়ে যায়। ফারহান ইতালিতে? নিজের কানকে বিশ্বাস করতে না পেরে ঝড়ের বেগে পেছনে তাকাতেই হাস্যোজ্জ্বল ফারহানকে চোখে পড়ে রিদিতার, যা ঠোঁটের কোণে লেপ্টে আছে দুষ্টু হাসি, দৃষ্টি আকর্ষণীয়। ঝটপট চোখ নামিয়ে সামনে ফিরতেই তড়িৎ গতিতে মনে পড়ে ফারহানের বলা কথাটা। রাগে অপমানে হিসিয়ে বলে ওঠে, আমার ভালোবাসা এত সস্তা হয়ে যায়নি মিস্টার আরফান। আমার ভালোবাসা এত সস্তা হয়ে যায়নি মিস্টার ফারহান। আর রুচিও এতটা নিচে নেমে যায়নি যে একজন এঙ্গেজড মানুষকে ভালোবাসবো। এমন ভালোবাসা তৈরি হওয়ার আগেই মরে যান। রিদিতাকে অবাক করে দিয়ে ফারহান নিয়ে হাসি আরও খানিকটা চওড়া করে মুখ নামিয়ে আনে রিদিতার কানের কাছে। অতঃপর মস্করা করে ভঙ্গিমায় বলে ওঠে, এতদিন তবে রুচি মাটিতে গড়াগড়ি খাচ্ছিল নাকি? তা সেটা ওঠানোর সময় একটু ধুয়ে মুছে নিয়েছেন তো? না প্রচুর জার্মস তো মাটিতে, তাই? রিদিতা কপট রাগী দৃষ্টিতে তাকাতেই ডোন্ট কেয়ার একটা ভাব নিয়ে নিজের মতো ডিনার করতে থাকে ফারহান। ক্লান্তিতে রিদিতার শরীর ঝিমিয়ে রয়েছে। অযথা তর্ক করার কোনো রকম ইচ্ছে তার নেই, তাই ফারহানকে সম্পূর্ণরূপে উপেক্ষা করে সে চলে যায় ডিনারের প্লেট আনতে। মাত্র কিছুক্ষণের মধ্যেই ডাইনিং রুম মানুষের সমাগমে ভর্তি। খাবারের প্লেট হাতে নিয়ে রিদিতার এদিক সেদিক তাকাতে দেখে হালকা কেশি তার দৃষ্টি আকর্ষণ করে ফারহান। বলছিলাম যে ম্যাডাম, সব জায়গা তো মোটামুটি ফিল হয়ে গেছে। আপনি আমার টেবিলে বসে খেতে পারেন। আমি তো আর খেয়ে ফেলবো না আপনাকে, তাই না? উপায়ন্তর না পেয়ে অগত্যা ফারহানের মুখোমুখি চেয়ার টেনে বসে পড়ে রিদিতা। বসার সময় সজোরে প্লেট আর স্পুন রাখার শব্দ করতে ভুলল না একটুও। দৃষ্টি খাবারের দিকে স্থির রেখে মুচকি হাসল ফারহান। মনে মনে বলল, বাড়িতে বাপের ভয় দেখিয়ে তাড়িয়ে দিয়েছিলে, এখন তো শিয়াল বাঘের খাঁচায়। দেখি কিভাবে পালাই পালাই করে বেড়াও এবার। নিজের মতো করে খাওয়ায় ব্যস্ত রিদিতা। ভাবখানা এমন যেন এখানে সে ছাড়া কারোর কোনো অস্তিত্ব নেই। ফারহানের ঠিক সহ্য হলো না ব্যাপারটা, তাই আচমকা নিজের পকেট ছেড়ে রিদিতার প্লেট থেকে চিকেনের পিসটা
তুলে আরাম করে খেতে লাগলো। চোখে মুখে এমন এক তৃপ্তি ভাব যেন এর চেয়ে সুস্বাদু আর কিছু নেই দুনিয়ায়। হৃদিতা মনে মনে ক্ষিপ্ত হলো, মুখে কিছু প্রকাশ করলো না। এবার ফারহান বিরক্ত হলো রীতিমতো। দুজন পরিচিত মানুষ এত কাছাকাছি বসেও এমন নীরবতা বজায় রাখার কোনো মানে আছে? রাগে চেয়ার ছেড়ে উঠে এক পলক হৃদিতার দিকে তাকালো, কিন্তু তাতেও তার কোনো ভাবাবেগ লক্ষ্য করা গেল না। তাই ক্ষিপ্র মেজাজ নিয়ে ফারহান ফিরে গেল নিজের রুমে। ফারহানকে ডাইনিং হল ছাড়তে দেখে কিঞ্চিৎ শব্দ করেই হেসে ওঠে হৃদিতা। ফারহানের এমন বাচ্চামো স্বভাবের সামনে নিজেকে কিভাবে যে কন্ট্রোল রাখছিল একমাত্র সেই জানে। জাহাজ তার যাত্রা শুরু করবে আগামী সপ্তাহের শুরুতে। হাতে এখনো 2 দিন সময় আছে। মনের মাঝে জাগার দিচ্ছে কিছু সুপ্ত বাসনা। এই 2 দিন হৃদিতার সাথে সুন্দর একটা সময় কাটাতে পারলে খুব কি মন্দ হতো, কিন্তু সে অধিকার তো সে নিজেই হারিয়েছে, নিজের হাতে নষ্ট করেছে তাদের সম্পর্ক, অপমান করেছে হৃদিতার ভালোবাসাকে, তাদের পরিবারকে। একটা সময় নানান ছুতো খুঁজে উপেক্ষা করেছে তাকে, তবে আজ কেন আবার ফিরে পেতে চাইছে তাকে? এই বাসনা যে অন্যায়, সে কোনোভাবেই ঠকাতে চায় না মিথিকে, কিন্তু মন কি মস্তিষ্কে সব রকম বাধা মানে? বরং মন আর মস্তিষ্কের যুদ্ধে অধিকাংশ সময় পরাজয় স্বীকার করতে হয় মস্তিষ্ককে। ভাবনায় বিভোর ফারহান আচমকা রিসেপশন এরিয়াতে মিথির মতো কাউকে দেখে থমকে যায়। দূর থেকে অবিকল তার মতোই কিংবা হতে পারে তার ভ্রম। দ্বিধাগ্রস্ত ফারহান আরো একটু কাছাকাছি গিয়ে কিং কর্তব্যে বিমূঢ়। মিথিকে কোনোভাবেই এখানে আশা করেনি সে, কারণ হোটেলটা বুক করা হয়েছে সমস্ত জাহাজ যাত্রীদের জন্য, যেখানে মিথির থাকার তো কথা না। বিশাল এক এরিয়া জুড়ে সুইমিং পুল, রাতের অন্ধকারে চারপাশ থেকে ভেসে আসা বাহারি আলোয় জায়গাটা আরো বেশি সুন্দর লাগছে। পুলের আশেপাশে ছোট বড় নানান গাছ, সবকিছু ভীষণ যত্নে সাজানো, যেন চোখ ধাঁধানো পরিবেশ। ফুলের স্বচ্ছ জলে আছড়ে পড়া বাহারি আলোর মধ্যে নিজেদের প্রতিবিম্ব লক্ষ্য করে পাশ ফিরে তাকায় ফারহান। মিথির চোখে মুখে অস্বস্তির ভাবাবেগ। ফারহানের যে অস্বস্তি হচ্ছে না এমনটা না, কিন্তু মিথির চোখে মুখে অন্য কিছু খেলা করছে, ঠিক যেন চুরি করতে গিয়ে ধরা পড়ে যাওয়ার মতো কিছু। আমি তোমাকে ঠকাতে চাইনি ফারহান, আমি মন থেকেই সম্পর্কটাকে চেয়েছিলাম, কিন্তু আমাদের বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক থেকে ঠিক কখন কিভাবে যে ভালোবাসা, একে অপরের প্রতি ভরসা, আস্থার জায়গা গড়ে উঠল আমরা কেউই বুঝিনি। যতক্ষণে বুঝেছি তোমাকে জানাতে চেয়েছি, কিন্তু ভয় হতো অনেক, যদি বাজেভাবে রিয়্যাক্ট করো। আমাকে ভালোবেসে রিধিতার সাথে সম্পর্ক নষ্ট হলো তোমার, আর এরপরে সেই আমি মানুষটাই যদি তোমাকে ছেড়ে চলে যায়, তুমি মেনে নিতে পারবে না ফারহান ভাই। এমন অনেক কিছু ভেবে চেয়েও বলতে পারিনি কিছু। ফারহান তপ্ত দীর্ঘশ্বাস ফেলে সরাসরি তাকালো বাতাসের তরঙ্গিত জলের দিকে, অতঃপর ক্ষীণ কণ্ঠে বলে উঠল, আমরা একে অপরকে ঠকিয়েছি মিথি। আমি তোমার অগোচরে হৃদিতার কাছে গিয়েছিলাম, তাকে আমার জীবনে ফিরিয়ে আনার নানান চেষ্টা করেছিলাম। হৃদিতা চলে যাওয়ার আমি বুঝেছিলাম ওকে ছাড়া আমার চলবে না। আমি হৃদিতাকে ভালোবাসি কিনা জানি না, তবে আমার জীবন থমকে গেছে ওর অনুপস্থিতিতে। আমি আমার মানসিক শান্তি আর কোথাও খুঁজে পাই না মিথি। শুধু যদি একবার হৃদিতা আমার সাথে আমার পাশে বসে কয়েকটা কথা বলে, আমি আমার সব ক্লান্তি ভুলে যাই। আমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো একমাত্র ওকে জানিয়ে আনন্দ অনুভব করি। আমি ওকে ভালোবাসি কিনা জানি না, কিন্তু আমি ওকে চাই, খুব করে চাই, হয়তো আমার একান্ত করে চাই। খানিকটা সময় নিয়ে থেমে ফারহান আবার বলে ওঠে, আমি নিজের অনুভূতি বুঝতে অনেকটা দেরি করে ফেলেছিলাম, কিন্তু যখন বুঝেছিলাম একটা দোটানার মধ্যে ছিলাম। একজন মানুষকে ভালোবেসে মাঝপথে তার হাত ছেড়ে দেওয়ার মতো কাপুরুষ তো আমি নই, যেখানে তোমাকে ভালোবাসার কথা বলে নানান রঙিন স্বপ্ন দেখিয়ে কিভাবে বলতাম এমন অনৈতিক কথা। আমাদের সবচেয়ে বড় ভুল কোথায় হয় জানেন? কাউকে দেওয়া কথার জের ধরে আমরা নিজেদেরকে ধুকে ধুকে শেষ করি। মানুষের পছন্দ পরিবর্তন হতেই পারে। আজ একজনকে ভালো লাগে, ভালোবাসি, কাল সেই ভালোবাসা মলিন হতেই পারে, কিন্তু সেই মলিন সম্পর্ককে জোর করে টেনে নিয়ে যাওয়া অন্যায়। এতে ঠকানো হয় অপর মানুষটাকে। আমাদের প্রত্যেকের জন্য একটা নির্দিষ্ট মানুষ আগে থেকে নির্ধারিত থাকে। সেই নির্দিষ্ট মানুষটাকে খুঁজে পেতে গিয়ে আমরা নানান মানুষের সাথে পরিচিত হই, অনেক সময় সম্পর্কেও জড়িয়ে পড়ি,
কিন্তু সেই মানসিক শান্তি, সেই ভালোবাসা, সেই স্বস্তি কোথাও খুঁজে পাই না। কারণ মানুষটা তো আমার নয়, তবে তার কাছে কিভাবে ভালো থাকবো? ফারহান শূন্য দৃষ্টিতে চেয়ে আছে মৃদু মন্দ বাতাস কম্পমান জলরাশির দিকে। বাইরে থেকে দেখতে কি ভীষণ সুন্দর শান্ত, অথচ ভেতরটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। অন্তরের গভীরে যেন প্রলয়কারী এক তুফানি ঝড় বয়ে চলেছে। তবে আশ্চর্যের বিষয় হলো এই ঝড়ে কোথাও যেন আছড়ে পড়ছে মিথি। তাকে নিয়ে একরতি কষ্ট অনুভব হচ্ছে না তার, বরং যেন একটা বিদঘুটে পরিস্থিতি থেকে হাত ছেড়ে বেঁচেছে। কিন্তু হৃদিতা, মিথির ভালোবাসার মান রক্ষার তাগিদে হৃদিতাকে করা অপমান, তার প্রতি অনীহা, তাকে উপেক্ষা করে দূরে ঠেলে দেওয়া, এসব কিভাবে ভুলবে সে? কিভাবে দাঁড়াবে হৃদিতার মুখোমুখি? নাজিম আমার জীবনে বন্ধুর থেকেও গুরুত্বপূর্ণ কিছু। তবে হ্যাঁ, অফিসিয়ালি আমাদের ভালোবাসার কথা আদান প্রদান হয়নি, বরং আমি নিজেকে পিছিয়ে নিয়েছিলাম এসব থেকে। এই যে এখানে আসার আগে কত রকম দ্বিধার মধ্য দিয়ে কেটেছে দিনগুলো, কোনটা ঠিক কোনটা ভুল সিদ্ধান্ত নিতে পারছিলাম না। অবশেষে মনের কাছে বশ্যতা স্বীকার করে রাজি হয়ে যায় এখানে আসার প্রস্তাবে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো আজই আমাদের প্রথম দেখা হওয়ার কথা। ওর ইচ্ছে ছিল বেশ রাজকীয় একটা পরিস্থিতিতে আমাদের দেখা হোক, আর সেই সুযোগটাই করে দিল ম্যারিনো। ছেলেটার এতদিনে ইচ্ছে উচ্ছ্বাস নষ্ট করতে সায় দেয়নি মন। জানি এটা অনৈতিক, কিন্তু মনের শান্তির চেয়ে বড় তো জীবনে কিছু নেই। যার সংস্পর্শ আমাদের মনের খোরাক যোগায় তাকেই আঁকড়ে ধরা উচিত আমাদের। মনে মনে খুশি হলেও মুখে বেশ কাঠিন্যতার রেশ ফুটিয়ে ফারহান জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলে ওঠে, তোমার কি মনে হয় না এটা অন্যায়, যেখানে আমাদের বিয়ে ঠিক হয়ে আছে? রিধিতার সাথেও তো বিয়ে ঠিক হয়েছিল তোমার, এরপরও আমার সাথে সম্পর্ক রাখা বেঠিক ছিল না? অন্যদিকে ফিরে মাথা নিচু করে নেয় ফারহান। ফারহান তার উপযুক্ত জবাব পেয়েছে বুঝে গিয়ে মিথি আবারও বলে ওঠে, আমরা সঠিক মানুষ খুঁজতে গিয়ে অনেক বেঠিক মানুষের পাল্লায় পড়ি। অনেক সময় তারা আমাদের ব্যবহারও করে, কিন্তু আমরা আবার সেই মানুষটাকে পেছনে ফেলে সঠিক মানুষের খোঁজ লাগাই। আবারও কখনো না কখনো বেঠিক মানুষ এসে যায়। সেখানে কেউ হয়তো আমাদের শারীরিক নির্যাতন করে, তো কেউ মানসিক। আবারও আমরা সেই মানুষটাকে ছেড়ে নতুন মানুষ খুঁজি। অথচ এখানে আমাদের দোষ কিঞ্চিত পরিমাণও দেওয়া যায় না, কারণ আমরা তো চাইনি এই ভুল মানুষগুলোকে, বরং আমরা তাদেরকে সঠিক ভেবে জীবনে জায়গা দিয়েছি। ঠিক এইভাবে সঠিক মানুষের খোঁজে আমরা অজস্র ভুল করি, আর দিন শেষে খারাপ মানুষের তকমা লাগিয়ে দেওয়া হয় আমাদের নামের সাথে। অথচ এই ভুল তো আমরা ইচ্ছাকৃত করতে চাইনি, বরং জীবন আর পরিস্থিতি বাধ্য করেছে। শিপ ম্যারিনোর যাত্রা শুরু হবে কাল থেকে। যাত্রী সহ চালক সকলেই বেশ উচ্ছ্বসিত, সেই সাথে শঙ্কিতও বটে। এত বড় একটা জাহাজ মাঝ সমুদ্রে হুট করে কোনো টেকনিক্যাল সমস্যা হলে সকলের প্রাণ সংশয়। সরকার কর্তৃক অনুমোদিত হলেও এর দায়ভার পুরোটাই বর্তাবে ক্যাপ্টেনের উপর। কিছু ডকুমেন্ট নিয়ে ঘাটাঘাটি করছিল হৃদিতা। আচমকা ডোর নক করার শব্দ পেয়ে বেখেয়ালি মনে দরজা খুলে দিয়ে হাতে থাকা কাগজগুলোর দিকে দৃষ্টি রেখে বলে ওঠে, জি বলুন, কোনো দরকার? ইয়েস ম্যাম, দরকার বলেই তো আপনার দরজায় দাঁড়িয়ে, না হলে কি আর হাডুডু খেলতে এসেছি নাকি? আচমকা এত কাছ থেকে ফারহানের কণ্ঠস্বর শুনে চমকে ওঠে হৃদিতা। এখন এমন সময় এখানে ফারহানকেই আশা করেনি সে। অন্তত তার করে অবহেলার পরে তো একদমই না, তবু নিজেকে যথেষ্ট স্বাভাবিক রেখে চেহারার কাঠিন্যতা বজায় রাখে সে। কি চাই? তোমাকে। নিজের কাজে যান। আমরা কাজে এসেছি। দেখুন, দেখছি তো, ভেতরে আসতে দাও, আরো ভালো করে দেখব। এগুলো কি ধরনের অসভ্যতা? আমি সেদিন থেকে লক্ষ্য করছি আমাকে তুমি করে ডাকছেন। কে দিয়েছে আপনাকে এই সাহস? আপনি নিজের লিমিট ক্রস করলে আমি ভুলে যাব এটা আমাদের প্রফেশনাল জায়গা। ভুলে যাও? আমি তো চাইছি তোমার মনে পড়ুক আমরা বেশ গভীরভাবে পরিচিত, অনেকটা কাছাকাছি আমাদের মেলামেশা। সরি, আমি ওই ধরনের মেয়ে নই যে নষ্টামি করে বেড়াবো, বিশেষ করে একজন পুরুষ মানুষের সাথে। হৃদিতার তাচ্ছিল্য ভরা কথা শুনে শরীরে আগুন ধরে যায় যেন ফারহানের। হৃদিতা তাকে ভুল বুঝবে, কথা শোনাবে, সেই অধিকার তার আছে, কিন্তু তাই বলে এমন ভঙ্গিতে। মিস্টার, আমি একজন বাঙালি মেয়ে, আর এত রাতে একজন পুরুষ মানুষের সাথে এভাবে দাঁড়িয়ে কথা বলা আমাদের
ভদ্র সমাজের সাথে যায় না। আপনি বোধহয় বিদেশের মাটিতে পা দেওয়ার সাথে সাথে বিদেশি কালচার আয়ত্ত করে ফেলেছেন, বাট সরি টু সে আমি পারিনি, পারবো না কখনো। আপনার লিভিংয়ে থাকার ইচ্ছে করলে দেখুন আশেপাশে অনেকগুলো রুম আছে, অনেকে স্বেচ্ছায়। ব্যাস এতটুকুই। কথা বলার পর আর কিছু বলে উঠতে পারেনি হৃদিতা, কারণ তাকে কথা বলার মতো অবস্থায় রাখেনি ফারহান। হৃদিতার বলা শেষের কথাটুকু তার শরীরে জ্বলতে থাকা আগুনে ঘি এর মতো কাজ করেছে। সারা শরীরে জ্বলে উঠেছে, অতঃপর এক ধাক্কায় তার গলা আঁকড়ে ধরে। হৃদিতার পিঠ ঠিকরে গেছে দেয়ালে, ভয় আতঙ্কে চোখ কোঠর থেকে বের হয়ে আসার উপক্রম। এদিকে গলা চেপে ধরা ফারহানের বাহুর চাপ বাড়তে থাকছে ক্রমাগত। শ্বাস প্রশ্বাস নিতেও কষ্ট হচ্ছে হৃদিতার। চোখ মুখ উল্টে আসছে, টেনে টেনে শ্বাস নিচ্ছে। এদিকে ফারহানের তাতে কোনো হেলদোল নেই, রাগে নিঃশ্বাসের গতি তার তিরিক্ষে। বুক ওঠানামা করছে হাঁপড়ের ন্যায়। নিজেকে বাঁচাতে হৃদিতা জোর করে ফারহানের হাত সরিয়ে দেওয়ার চেষ্টা করতেই হুঁশ ফেরে ফারহানের নামিয়ে নেয় চোখ। তীর তীর করে কাঁপছে তার চোখের পাতা, লজ্জায় অনুতাপে মৃদু কাঁপছে ঠোঁট। হৃদিতা প্রাণ ভরে নিঃশ্বাস নেয়। ফারহান চোখ তুলে তাকায় হৃদিতার দিকে, পুরো ঠোঁট দুটো গোল করে জোরে জোরে শ্বাস টেনে নিচ্ছে হৃদিতা। এক হাত কোমরে তার, দেখেই বোঝা যাচ্ছে যথেষ্ট কষ্ট পেয়েছে। ফারহানের অনুতাপ বেড়ে যায় আরো খানিকটা, কিন্তু হঠাৎই কিছু একটা মনে করে বাম হাতে দরজা লাগিয়ে লক করে দেয়। দরজা লক করার শব্দ পেয়ে পিটপিট করে চোখের পলক ফেলে সেদিকে তাকায় হৃদিতা। অতঃপর ফারহানের দিকে তেড়ে এসে ডান হাতে কলার চেপে ধরে হিসিয়ে বলে ওঠে, আমি তোর কোনো খেলনার বস্তু নই, আর না ফষ্টি নষ্টি করে তোর মনোরঞ্জন করার কেউ। তোর মতো 10টা ছেলে আমার আগে পিছে ঘুরলেও পাত্তা পায় না, তাই প্লিজ লিভ। ফারহান চোখ পিটপিট করে ঘাড় সামান্য কাত করে বাম দিকে, অতঃপর এক দৃষ্টিতে হৃদিতার দিকে তাকিয়ে থাকতে থাকতে আচমকা দুই হাত পেঁচিয়ে ধরে হৃদিতার কোমর। শক্ত হয় দুজনের মাঝের বাঁধন। হৃদিতা যত বেশি ছটফট করছে, সেই বাঁধন আরো গাঢ় থেকে গাঢ়তম হচ্ছে। তুমি আমার শূন্য বুকের প্রলয়ঙ্কারী ঝড়, তুমি আমার না বলা বোবা কথা, তুমি আমার অমাবস্যার রাতের এক টুকরো সাদা মেঘ, তুমি আমার গাংচিলের মতো শূন্য আকাশের একমাত্র প্রিয় সাথী, তুমি আমার অবুঝে করা ভুলের মাসুল, তুমি আমার সব অপূর্ণতার সবটুকু প্রাপ্তি। শোনো মেয়ে, তুমি আমার অমোঘ কালো ছায়ার একমাত্র ভরসার হাতে, তুমি আমার জ্যোৎস্না ভরা রাতের ধরনীর আরেক চাঁদ, আমার চাঁদ। হৃদিতা চমকায়, হতবিহ্বল তার দৃষ্টির গভীরতা মাপতে গিয়ে সেথায় চোখ রাখে ফারহান, অতঃপর হারিয়ে যায়, ডুব দেয় অনাকাঙ্ক্ষিত কিছু মুহূর্তে, ভেঙে ফেলে নিষেধাজ্ঞার বেড়া জালে। রক্তিম কণ্ঠে ঠোঁট ছোঁয়ায় আবেশে হৃদিতা কেঁপে ওঠে, ঠোঁট কাঁপছে তার টিরটির করে, চোখে মৃদু জল, পাপড়ি অশ্রুসিক্ত ডুবেছে সে অন্য এক জগতে, হয়েছে মোহাচ্ছন্ন। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।